হাই এভরিওয়ান, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শুভ নববর্ষ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াট ইজ সিএসএস ফ্লেক্স বক্স। তো সিএসএস ফ্লেক্স বক্স নিয়ে যে টিউটোরিয়ালটা আজকে আমি দিচ্ছি সেটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে নববর্ষের একটা উপহার হিসাবে ধরে নিতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায়। ভিডিওর শুরুতেই সরাসরি মেইন টপিকে না যেয়ে আমি একটু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। তো আপনারা স্ক্রিনে এখানে দুইটা লেআউট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফ্লোট ইউজ করে আর একটা হচ্ছে ফ্লেক্স বক্স ইউজ করে। তো আমরা যারা সিএসএস সম্পর্কে মোটামুটি জানি তারা নর্মালি এতদিন ফ্লোট ইউজ করতাম। এতদিন মানে ইনফ্যাক্ট সবসময় আমরা ফ্লোট খুব অহরহই ইউজ করি। তো পজিশন ফ্লোট এগুলো ইউজ করতে আমরা অভ্যস্ত। সো একই লেআউট আমরা দুইটা ভাবে করেছি আর কি। সো যদি আমরা একটু কোডটা দেখি তাহলে এই ডিপ ক্লাস ফ্লোটের মধ্যে যে কোডটুকু দেখছেন সেটা হচ্ছে ফ্লোট দিয়ে করা, এবং নিচের দিকে যদি আসি তাহলে এই অংশটুকু হচ্ছে ফ্লেক্স বক্স দিয়ে করা। তো শুরুতে আসি ফ্লোট নিয়ে। তো আমি ফ্লেক্স বক্সটাকে অফ করে রাখছি এবং আমরা যদি ফ্লোটের কোডটা দেখি তাহলে আমরা দেখব যে সেখানে মূলত ডিপ ক্লাস ফ্লোট নামে একটা কন্টেইনার আছে, এই মূল একটা কন্টেইনার, এবং তার মধ্যে তিনটা জিনিস আছে, একটা মেইন আর হচ্ছে দুইটা সেকশন। তো এই দুইটা সেকশন হচ্ছে পাশাপাশি অবস্থান করছে এবং এইটা হচ্ছে উপরে অবস্থান করছে। তো যদি আমরা এটার সিএসএস কোড দেখি তাহলে কিছু কমন সিএসএস কোড আছে যেগুলো আমি যখন রিপোজিটরিতে কোডটা দিয়ে দিব তখন আপনারা দেখে নিতে পারবেন। তো এগুলো হচ্ছে বেসিক কিছু সিএসএস স্টাইলিং, এগুলোতে পজিশনিং এর ব্যাপার স্যাপার নাই। যদি আমি এখানে আসি তাহলে মেইন যে সেকশনটা আছে সেখানে আমি যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, কিছু প্যাডিং দিয়েছি এবং একটা বর্ডার দিয়েছি। সো এগুলো জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, এবং সেকশনেরও সেম কিছু কাজ করেছি। সো ফ্লোটের মেইন কাজ যেটা আমি করেছি সেটা হচ্ছে এই জায়গাটাতে। তো আমি ফার্স্টে যেটা করেছি যে ফ্লোট যে ক্লাসটা মানে মেইন যে কন্টেনারটা, হ্যাঁ, সেখানে ওভারফ্লো অটো দিতে হয়েছে আমাকে। খেয়াল করেন, আমি যদি ওভারফ্লো অটো জিনিসটা না দিই, সরিয়ে দেই, তাহলে আপনারা ভিজুয়ালি কিন্তু একটা চেঞ্জ দেখলেন যে একটু জিনিসটা উঠে গেল। আমরা যদি এটার লেআউটটাকে একটু কনসোলে দেখি এবং সেখানে যদি আমরা এখানে তাকাই তাহলে খেয়াল করে দেখেন আমাদের যে ফ্লোট সেটা দেখেন, এটা কিন্তু আলটিমেটলি পুরো জায়গাটা জুড়ে নাই। কারণ কি? কারণ হচ্ছে আমার এই এলিমেন্টগুলো ফ্লোট হয়ে আছে, মানে ভেসে আছে। সো এটা কিন্তু পুরো জায়গাটা আসলে দখল মানে এইভাবে করার কথা ছিল, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু মাঝখান বরাবর আমরা দেখতে পাচ্ছি, দেখেন কিভাবে হয়ে আছে আসলে। হ্যাঁ, তো এইটা তার মানে কি? তার মানে এটা আসলে তার মেইন ডকুমেন্ট ফ্লো থেকে বের হয়ে এসছে। তার যেভাবে আসলে পজিশনিং সিএসএস এর হওয়ার কথা তা না হয়ে ফ্লোট হচ্ছে। হ্যাঁ, সো যার কারণে সে আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার দিবে। সেই বিহেভিয়ারটাকে ঠেকানোর জন্যই আমাকে একটা হ্যাক ইউজ করতে হয়েছে। আমি কি করেছি? ওভারফ্লো অটো ইউজ করার কারণে এখন দেখেন জিনিসটা ঠিক আছে। এখন যদি আমি মাউস নেই তাহলে দেখেন এখন কিন্তু সেটা ঠিক মতো পুরো জায়গাটা দখল করে আছে। সো এখন সে প্রেডিক্টেবল বিহেভিয়ার করছে। সো ফ্লোট নিয়ে যারা কাজ করতে অভ্যস্ত তারা জানেন যে ফ্লোট নিয়ে কাজ করতে গেলে এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, তখন আমরা ক্লিয়ার ফিক্স হ্যাক বা এই ধরনের বিভিন্ন কাজ কারবার আমাদেরকে করতে হয়। সো এই ক্ষেত্রে আমরা এখানে এইটাকে 50%, এটাকে 50% বলে আমরা এটাকে পাশাপাশি অবস্থান করিয়েছি এবং এটাকে ফ্লোট লেফট, এটাকে ফ্লোট রাইট বলেছি, যার কারণে এভাবে হচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ফ্লোট দিয়ে করা একটা কাজ। হ্যাঁ, এবার আমরা একটু এই ফ্লোটের অংশটুকু বন্ধ করে দেই এবং আমরা এখন ফ্লেক্স বক্স লেআউটটাতে আসি। সেখানে দেখেন আমাদের মার্কআপ সেম, এইখানে কোনো চেঞ্জ নাই, শুধু ক্লাসের নামটা আলাদা। এবং আমরা যদি একদম ফ্লেক্স বক্সের কোডটায় চলে আসি, এইটুকু হচ্ছে ফ্লেক্স বক্সের কোড। তো সেই কোডে এখন যেহেতু আমি ফ্লেক্স বক্স বুঝাইনি সো এটা ডিটেলে যাচ্ছি না, কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু আমাদের ওরকম কোনো হ্যাক করার প্রয়োজন হয়নি। আমরা শুধুমাত্র দেখেন ফ্লেক্স বক্স সেটা হচ্ছে আমার মূলত কন্টেইনার, এবং সেটার মধ্যে কিছু ফ্লেক্স রিলেটেড কিছু প্রপার্টি দিয়েছি যেটা একটু পরে আপনারা জানতে পারবেন। এবং তারপরে আমি এই মেইনটাকে টার্গেট করেছি, এটা একটা উইডথ দিয়েছি এবং একটা সেকশনেরগুলোর জাস্ট ফ্লেক্স বক্স কিছু প্রপার্টি ইউজ করেছি। সো এখানে কিন্তু আমাকে ওরকম আনপ্রেডিক্টেবল কোনো বিহেভিয়ার দিবে না সে। আমি যদি এখানে যাই, ফ্লেক্স বক্সের ওপর মাউস নেই, দেখেন সুন্দর মতো পুরোটা কাভার হয়ে আছে। সো সে প্রেডিক্টেবল বিহেভিয়ার করবে। হ্যাঁ, সো ফ্লোটের ক্ষেত্রে যে ক্লিয়ার ফিক্স বা ওভারফ্লো অটো এই ধরনের হ্যাকগুলো ইউজ করতে হয় সেগুলো এই ক্ষেত্রে করতে হবে না। হ্যাঁ, সো তাহলে যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ফ্লোট আসলে তাহলে কখন ইউজ করবেন? আজকালকার দিনে এখন আমরা ফ্লোট ইউজই করবো না পারলে। ফ্লোট শুধু একটা কারণে ইউজ করার জন্য আসলে সিএসএস আমাদেরকে দিয়েছে। ফ্লোটের একটা ব্যবহার আছে। সো যে পারপাসে সেটা তৈরি করা হয়েছিল সেই পারপাসটা আমরা জানি না বলে আমরা যেখানে সেখানে যেন তেন কাজে আমরা ফ্লোট ইউজ করি। সো ফ্লোট মূলত এসেছিল হচ্ছে একটা ইমেজের ডান পাশ থেকে টেক্সটকে র্যাপ করার জন্য। মানে ফর এক্সাম্পল আমরা যদি আমাদের এই ফ্লোট এই ডিপটাকে খুলি এবং সেখানে যদি আমি এই মেইন অংশটাকে কমেন্ট আউট করে দিই
এবং আমি যদি এই মেইন অংশে ধরেন একটা ইমেজ রাখি এবং তারপরে টেক্সটটা রাখি, যদি আমি এটাকে সেভ দেই, খেয়াল করেন আমার পুরো লেআউট ভেঙে চুরে শেষ। হ্যাঁ, তার মানে হচ্ছে ইমেজের পরেই কিন্তু এই জিনিসগুলো দেখেন র্যাপ হয়নি ঠিক মতো, হয়ে এইটা আবার তারপরে চলে গেছে। সো একটা পুরাপুরি একটা মানে হজবরল অবস্থা আর কি। সো সেটাকে সলভ করার জন্য আমাকে কি করতে হবে, এর কারণটা হচ্ছে এই যে আমরা যদি আবার এটার উপরে মাউস নেই, তাহলে দেখেন ফ্লোট সে আসলে প্রেডিক্টেবল বিহেভিয়ার করছে না, এই কারণে এই অবস্থাটা হচ্ছে। তো সেটাকে সলভ করার জন্য আমাকে তাহলে কি করতে হবে, এর আগের বারের মতো ইমেজকে যে কন্টেইন করে আছে যে মেইন, তাকে আমাকে তাহলে এখানে আমরা একটু মেইনে চলে যাই, এই যে ফ্লোটের সেকশানে এখানে ডট ফ্লোট যেটা, সেটার মধ্যে যে মেইনটা আছে সেটাকে আমরা ওভারফ্লো এগেইন যদি অটো করে দেই, দিয়ে সেভ দিলাম, দেখেন তখন এটা ঠিক হয়ে গেল। সো তার মানে কি, আমার ইমেজ যেই বসালাম তখন ডান পাশে দেখেন টেক্সটটা র্যাপ করে আছে। হ্যাঁ, সো ফ্লোট মূলত তৈরি করা হয়েছিল এই পারপাসে, যে একটা ইমেজ তার পাশ দিয়ে টেক্সট র্যাপ হবে এবং টেক্সট যদি বড় হতে থাকে তারপরে এইভাবে এসে সরে এইভাবে সেখানে বসবে। সো ফ্লোট শুধু এই পারপাসে তৈরি করা হয়েছিল। কিন্তু এই যে পাশাপাশি যেহেতু সে আনতে পারে, এই আশায় আমরা সবাই সব ধরনের এলিমেন্টে ফ্লোট ইউজ করে পাশাপাশি এরকম বসাতে চাই, যেটা করতে গিয়ে আসলে প্রবলেমটা তৈরি হয়। হ্যাঁ, সো আমি এটাকে আবার আগের মতো করে দিচ্ছি। সো সবার আগে আমি যেটা করছি, এইটাকে আমি মুছে দিচ্ছি আগের মতো, এইটা চলে গেল, এবং এইটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, এবং আমি এই জিনিসটাকে আগের মতো নিয়ে আসছি। সো আমরা বুঝলাম যে ফ্লোট আসলে একটু আনপ্রেডিক্টেবল মানে বিহেভ করে, এবং যার কারণে বড় অ্যাপ্লিকেশন যখন আমরা বড় একটা লেআউট বানাবো, তখন এরকম 14 জায়গায় এরকম আনপ্রেডিক্টেবল লেআউট ভেঙে গেলে আমাদের জন্য লাইফ হেল হয়ে যায়। হ্যাঁ, সো এই প্রবলেমের সলিউশন করার জন্যই মূলত ফ্লেক্সবক্স এসছে। তো এখন আমরা দেখি যে ফ্লেক্সবক্স মূলত আসলে কি পারপাসে এসছে। আমি যদি এখন এখানে খেয়াল করেন, একটু আগে আমরা একটা প্রবলেম তো দেখলাম ফ্লোটের, আরেকটা প্রবলেম আমরা দেখব। আমার যে এই যে সেকশনটা, হ্যাঁ, এই সেকশনে এক লাইনের টেক্সট আছে। আমি যদি এখন এই টেক্সটটাকে একটু বড় করে দিই, হ্যাঁ, ধরেন এখানে আরো একটু বড় দিলাম, এই যেই দিব খেয়াল করেন সে কিন্তু বড় হয়েছে, পাশেরটা কিন্তু এইভাবে বড় হয়নি। সো দেখতে কিন্তু বাজে দেখাচ্ছে। সো আলটিমেটলি এই অংশটা যদি আপনার পুরা ওয়েব পেজের একটা ছোট্ট একটা কোনায় থাকে, এবং তার জন্য আসলে অন্য কন্টেন্টও ভেঙে যেতে পারে আর কি। সো দ্যাটস দ্য প্রবলেম অফ ফ্লোট। সো আমরা যদি এই জিনিসটাই, সেম কাজটাই যদি আমরা এখানে আরেকবার, এটা আমি আগের মতো করে দিলাম, এবং আমরা সেম কাজটা যদি এখন ফ্লেক্সবক্সে করি, এই সেকশনটাতে যে আমরা ধরেন এই টেক্সটটাকেও বড় করলাম, দ্যাটস ইট। খেয়াল করেন স্মার্টলি এটাও বাড়লো, সাথে সাথে সে এটাকেও বাড়লো, এবং সুন্দর মতো লেআউটটা ঠিক রাখলো। সো ফ্লেক্সবক্স এই প্রবলেমটা সলিউশন করার জন্য মেইনলি এসছে। কিন্তু এই প্রবলেমটা সলিউশন করার জন্য ফ্লেক্সবক্স বানাতে গিয়ে সিএসএস টিম, মানে W3C যে টিমটা, মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, যারা সিএসএস তৈরি করেছে, যারা HTML তৈরি করেছে, সো তারা যখন তাদের থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করে ফেলে, তারা তখন চিন্তা করলো যে আমাদেরকে আসলে এই ফ্লো নিয়ে চিন্তা করতে হবে। তারা তখন কি করলো, এক্স অক্ষ, আমাদের চিরপরিচিত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একটা কন্টেন্ট, মানে কন্টেন্টের ভিতরে যে আইটেমগুলো থাকে সেগুলোকে এক্স অক্ষ এবং ওয়াই অক্সেস বরাবর মুভ করার একটা টেকনিক তারা আবিষ্কার করলো। সো এই থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ হয়ে যেই আসলো নতুন লেআউট মডেল ফ্লেক্সবক্স, এবং এইটা করতে গিয়ে আসলে তারা শুধু একটা প্রবলেমই সলভ করেনি, তারা আরো প্রচুর মানে প্রবলেমের সলিউশন এনে দিয়েছে, এবং ইচ্ছা মতো কন্টেন্টকে নড়াচড়া এদিক বরাবর, কিন্তু ওয়ান ডাইমেনশনাল, একদিকে। কোন দিকে সেটা, মানে একদিকে বলতে কি বোঝায় সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, বাট যেটুকু আপনারা বুঝলেন যে ফ্লেক্সবক্স কেন এসছে ফ্লোটের জায়গায়, ফ্লেক্সবক্স মূলত এই যে হাইটের যে প্রবলেমটা, এইটা সলভ করার জন্য মূলত এসেছিল। তো এখন আমরা দেখব ফ্লেক্সবক্স কি, কিভাবে সেটা ব্যবহার করতে হয়, ফ্লেক্সবক্সের বিভিন্ন প্রপার্টিগুলো কি, এবং সেগুলো দেখার পরে এই ভিডিওটার শেষে আমরা একটা এক্সাম্পল দেখব, তাহলে আপনাদের কাছে ফ্লেক্সবক্স কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। সো হোয়াট ইজ ফ্লেক্সবক্স? যদি আমরা থিওরিটিক্যাল ডেফিনেশনের কথা বলি, তাহলে ফ্লেক্সবক্স ইজ এ CSS বক্স মডেল টু ইজিলি লে আউট, অ্যালাইন অ্যান্ড distribute space among items within a container either horizontally or vertically. ঠিক আছে, সিম্পল কথা যে ফ্লেক্সবক্স হচ্ছে এমন একটা বক্স মডেল, যেটা আমরা একটু আগে সিএসএস এর আরেকটা বক্স মডেল দেখলাম। তো এরকম যে পুরানো বক্স মডেল ছিল, ফ্লেক্সবক্স হচ্ছে আরেকটা বক্স মডেল, যেটা আসলে আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলোর মধ্যে যে স্পেস আছে সেই স্পেসগুলোকে ইকুয়ালি বা যেভাবে খুশি সেইভাবে ডিস্ট্রিবিউট করা, এবং
সেই আমাদের যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারের মধ্যে মানে একটা প্যারেন্ট ডিভের মধ্যে তার ভিতরের এলিমেন্টগুলোকে প্রপারলি অ্যালাইন করা এবং তার মধ্যে মুভ করা, মানে লেআউট করা, মানে ডান দিকে নাকি নিচের দিকে, হ্যাঁ, নাকি বাম দিকে নাকি উপরের দিকে। সো আমরা ইচ্ছা মতো আসলে যেভাবে আপনারা একটু আগে অ্যানিমেশনে দেখলেন সেভাবেই আমরা আসলে থিঙ্কিং করব, এবং সেটা হবে যে কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর, মানে এক্স অ্যাক্সিস বরাবর অর ওয়াই অ্যাক্সিস বরাবর, উল্টাভাবেও হতে পারে, কিন্তু আলটিমেটলি একটা অ্যাক্সিস বরাবর হবে। আমি আমার এই চ্যানেলে এর আগে সিএসএস গ্রিড নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে আমরা বোথ ওয়েতে মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বোথ অ্যাক্সিসে একসাথে চিন্তা করতে পারতাম, হ্যাঁ, কিন্তু ফ্লেক্স বক্স হচ্ছে সিএসএস গ্রিডের থেকে একটু এদিক থেকে পিছিয়ে, কিন্তু পিছিয়ে আমি বলবো না কারণ এটার থিঙ্কিং প্রসেসটা আলাদা, এটা অন্য পারপাসে আনা হয়েছে, বাট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফ্লেক্স বক্স চিন্তা করার সময় আমাদেরকে একদিকে চিন্তা করতে হবে, ঠিক আছে, আইদার হরাইজন্টালি অর ভার্টিক্যালি। সো আশা করি এই থিওরিটিক্যাল ডেফিনেশনটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটা একটা করে ফ্লেক্স বক্সের ডিটেল বুঝবো, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন দেখি। সবার প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এরকম একটা মার্কআপ আছে, মানে একটা সিম্পল ডিভ আছে যেটা হচ্ছে কন্টেইনার, এবং তার মধ্যে 4টা ডিভ আছে যেগুলো হচ্ছে এই কন্টেইনারের বিভিন্ন আইটেম, হ্যাঁ। সো কন্টেইনারের মধ্যে 4টা আইটেম বর্তমানে আছে। সো এই হচ্ছে আমাদের ধরেন কন্টেইনারটা, এবং বাই ডিফল্ট সিএসএস এর যে ডিভগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা জানি ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মানে কি? ব্লক এলিমেন্টগুলো মানে তারা আসলে এরকম একটার পরে একটা বাই ডিফল্ট আসবে। সো আমরা যদি এই ব্লক এলিমেন্টটার যদি উইডথ ধরেন আমাদের কন্টেইনারের থেকে অনেক ছোটও হয়, তারপরেও তারা কিন্তু র্যাপ করে পরের লাইনে চলে যাবে, মানে 1 2 3 4 এভাবে নিচে নিচে আসবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা জাস্ট এই কন্টেইনার যেটা আছে সেটার মধ্যে যদি আমরা ডিসপ্লে নামক একটা জিনিস দিয়ে দিই ফ্লেক্স, হ্যাঁ, আমরা নর্মালি ডিসপ্লেতে কি দেই? ব্লক দেই, হ্যাঁ, আমরা আরো অন্য জিনিসপাতি দেই, ইনলাইন ব্লক দেই, কিন্তু আমরা যদি ডিসপ্লে দেই ফ্লেক্স, তাহলে সিম্পলি সে একটা সুপার পাওয়ার পেয়ে যাবে, মানে সাথে সাথে আমাদের এই কন্টেইনারটা একটা ফ্লেক্স বক্স হয়ে যাবে, ফ্লেক্সিবল বক্স হয়ে যাবে। সো সে যেটা করবে, সাথে সাথে প্রথম যে বিহেভিয়ারটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম উপর নিচে না হয়ে সে এরকম পাশে পাশে চলে যাবে, ঠিক আছে। এই হয়ে গেল ফ্লেক্স বক্সের প্রথম ব্যাপারটা, ঠিক আছে। সো এই যে আমরা দেখলাম ফ্লেক্সের ভাষায় এই যে আমাদের যে কন্টেইনারটা সেটাকে বলা হয় ফ্লেক্স কন্টেইনার, এবং এই যে আমাদের এক একটা আইটেম সেগুলোকে বলা হয় ফ্লেক্স আইটেম, ঠিক আছে। তো এই যে ফ্লেক্স কন্টেইনার, সেই কন্টেইনারের আমরা কিছু প্রপার্টি দিব, মানে ফ্লেক্স বক্সের এই কন্টেইনারের উপরে আমরা কিছু প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, সিএসএস প্রপার্টি, আর আমরা এর যে আইটেমগুলো আছে সেগুলোর উপরেও কিছু প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। সো তার মানে কন্টেইনারের জন্য ফ্লেক্স বক্সের নিজস্ব কিছু প্রপার্টিজ আছে, আর আইটেমের জন্য আমার কিছু নিজস্ব প্রপার্টিজ আছে। জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে যে কন্টেইনারে আমরা কিছু জাস্ট সিম্পলি কিছু প্রপার্টি দিব, যেরকম আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স দিয়েছিলাম, এরকম আরো বেশ কিছু প্রপার্টি দিব। পরবর্তীতে আমরা এই যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর উপরে ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি দিব। তো শুরুতে আমরা দেখব হচ্ছে ফ্লেক্স বক্সের কন্টেইনারের উপরে আমরা কি কি প্রপার্টি দিয়ে আসলে কতটুকু কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো সেটা দেখি চলেন। ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতে গেলে মূলত সবার আগে আমাদেরকে বুঝতে হবে অক্ষের ব্যাপারটা। সেটা হচ্ছে ফ্লেক্স বক্সে 2টা অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে মেইন অ্যাক্সিস আর একটা হচ্ছে ক্রস অ্যাক্সিস। সো মেইন অ্যাক্সিস হচ্ছে জাস্ট বাই ডিফল্ট এখান থেকে মানে একদম টপ কর্নার থেকে এদিকে যায়, এবং ক্রস অ্যাক্সিস হচ্ছে নিচের দিকে এভাবে যায়। যেহেতু আমাদের ওয়েব পেজটা এইখান থেকে শুরু হয়, দ্যাটস ওয়াই নর্মাল এক্স ওয়াই আমরা জানি যে এক্স এরকম হয়, ওয়াই উপরের দিকে হয়, বাট যেহেতু আমাদের ওয়েব পেজ তো আসলে নিচের থেকে শুরু হয় না, উপর থেকে শুরু হয়, দ্যাটস ওয়াই এইভাবে চিন্তা করতে হবে। এইটা হচ্ছে মেইন অ্যাক্সিস, এইটা হচ্ছে ক্রস অ্যাক্সিস, ঠিক আছে। সো মেইন অ্যাক্সিস জিনিসটা কি? মেইন অ্যাক্সিস মানে হচ্ছে এই অ্যাক্সিস বরাবর, প্রধান অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর সে আসলে মুভ করবে, হাঁটাচলা করবে, ঠিক আছে। আর এই অ্যাক্সিস বরাবর কি করবে সেটা আমরা পরে আসবো। এই অ্যাক্সিস বরাবর মূলত সে অ্যালাইন হবে, কিন্তু সেটা আমি পরে দেখাবো। আপাতত যেটা মাথায় রাখেন সেটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর এরা হচ্ছে মুভ করতে পারবে। তো এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি হচ্ছে ফ্লেক্স ডিরেকশন নামক একটা প্রপার্টি দিয়ে। সো ফ্লেক্স ডিরেকশন বলতে কি বোঝায়? যে ফ্লেক্স হাইফেন ডিরেকশন। তো আমি বলেছি যে আমরা এই প্রপার্টিগুলো কন্টেইনারে কিন্তু অ্যাসাইন করব। সো ফ্লেক্স ডিরেকশন বাই ডিফল্ট রো থাকে, ঠিক আছে। সো তার মানে কিছু যদি আমি না দিয়ে দেই তাহলে সে আসলে বাই ডিফল্ট রো থাকে। সো যার কারণে সে আসলে রো বরাবর, এইটা হচ্ছে রো আর এই দিক কিন্তু কলাম, তাই না? আমরা জানি কলাম হচ্ছে এরকম এরকম উপর থেকে নিচে হয়, আর এদিকে হয় হচ্ছে লেফট থেকে রাইটে হয় রো। সো বাই ডিফল্ট সে থাকে হচ্ছে রো। সো যদি আমি কিছু না বলে দিই, এইটার যদি উল্টা চিন্তা করি, এর লেফট থেকে রাইটে গেছে, উল্টা কি হবে? রাইট থেকে লেফটে।
সো তার মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে। সো তার মানে কি হলো, এখন দেখেন এদিক থেকে শুরু হয়েছে কিন্তু, হ্যাঁ। সো যার কারণে এই জায়গাটাতে একটু গ্যাপ হয়ে গেল। কন্টেনারটা যদি আরো বড় হতো তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারতেন। সো বেসিক্যালি সে আসলে এদিক মানে এদিক থেকে আসলে এই যে উল্টাভাবে সে আসলে মুভ করছে, ঠিক আছে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। সো এখানে কিন্তু আমাকে এবার ফ্লেক্স ডিরেকশন রো রিভার্স এক্সপ্লিসিটলি বলে দিতে হবে, কারণ বাই ডিফল্ট সে কিন্তু হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো। সো এনিওয়েজ, এখন আমরা যদি আবার আগের অবস্থায় ফেরত যাই, আমরা দেখলাম এইটা হচ্ছে তার মেইন অ্যাক্সিস, তাই না। এইটার যদি উল্টা করে ফেলি, মানে আমরা যদি বলি যে ফ্লেক্স ডিরেকশন যে প্রপার্টিটা সেটা তো বাই ডিফল্ট রো থাকে, সেটাকে যদি আমরা কলাম করে দেই তাহলে জাস্ট আমাদের অ্যাক্সিস উল্টে পাল্টে যাবে। কি হবে, মেইন অ্যাক্সিস যে ছিল সে এখানে চলে আসবে, ক্রস অ্যাক্সিসটা এইভাবে চলে যাবে। সোজা কথা, আপনার মাথাটাকে এই বরাবর ঘুরিয়ে ফেললেই হবে, হ্যাঁ। সো তার মানে এখন মেইন অ্যাক্সিস হচ্ছে এই বরাবর, ক্রস অ্যাক্সিস হচ্ছে এই বরাবর। তাহলে আমি বলেছিলাম মেইন অ্যাক্সিস বরাবর সে আসলে মুভ করে, চলাচল করে। সো অ্যারো নিচের দিকে, তাহলে এখন সে আসলে মুভ করবে কোন দিকে, এই দিকে। নর্মালি তো আগে এভাবে করতো, সো এখন সে এদিকে করবে, হ্যাঁ। তাহলে ব্যাপারটা কি হবে, এই যে 2 এখানে আসবে, তারপরে 3 আসবে, তারপরে 4 আসবে, ওকে। সো এই বরাবর কিন্তু এখন মুভমেন্টটা হচ্ছে। এটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলামের ক্ষেত্রে, হ্যাঁ। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে যদি কলাম রিভার্সের কথা আমরা চিন্তা করি, তাহলে কি হবে, তাহলে আগে মানে এখন কি হচ্ছিল, উপর থেকে নিচের দিকে, তাহলে কমন সেন্স কি বলে, কলাম রিভার্স হবে নিচের থেকে উপরের দিকে। তাহলে ব্যাপারটা তাই হলো, দেখেন 1 নিচে চলে এসছে, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। খেয়াল করেন তার ফ্লোটা কিন্তু এখন এদিকে, ঠিক আছে। সো খেয়াল করেন সিম্পলি একটা প্রপার্টি দিয়ে আমরা কিভাবে পুরা একটা জিনিসকে সরায় নড়ায় ফেলছি, ঠিক আছে। সো এটাই হচ্ছে ফ্লেক্স বক্সের কনসেপ্ট, যে আমাদেরকে আসলে মেইন অ্যাক্সিস বরাবর মুভমেন্ট চিন্তা করতে হবে, চলাফেরা চিন্তা করতে হবে। এবং আমরা চাইলে অ্যাক্সিসটাকে এদিকেও রাখতে পারি, এদিকেও রাখতে পারি। যদি বাই ডিফল্ট এদিকে রাখি সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো, সেটার আবার উল্টা করতে পারি। আবার যদি আমরা সেটাকে কলাম করে দিই তাহলে মেইন অ্যাক্সিস এদিকে চলে আসবে, ক্রস অ্যাক্সিস এদিকে চলে যাবে। সো আমরা জানি মেইন অ্যাক্সিস বরাবর মুভ করতে হয়, সো বাই ডিফল্ট উপর থেকে নিচের দিকে করবে। যদি সেটাকে কলাম রিভার্স করে দিই তাহলে নিচের থেকে উপরের দিকে যাবে। সো আশা করি এই ফ্লেক্স ডিরেকশনের এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি। এবার আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যদি আমাদের এখানে 4টা আইটেম না থেকে, যদি আমাদের এখানে ধরেন আইটেম কিছু বেশি আছে 2টা, হ্যাঁ, এবং এগুলোর উইথ আমরা মিনিমাম উইথ বলে দিয়েছি, সো তাকে সেটা মেনটেন করতেই হবে। সো তাহলে কি হবে, তাহলে এই যে আমার কন্টেইনারটা ছিল তার বাইরে তাহলে সে এরকম ওভারফ্লো হয়ে যাবে, মানে এই কন্টেইনার ভেদ করে বের হয়ে চলে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ফ্লেক্স বক্সের বিহেভিয়ার বাই ডিফল্ট। সো এটার কারণটা হচ্ছে সে এই যে তার মানে কি, এই যে জিনিসটা সেই জিনিসটা নিচে নামছে না। সো এই নিচে নামাটাকে বলা হয় র্যাপ করা। সো সে আসলে বাই ডিফল্ট র্যাপ করে না, তো সেই জিনিসটাকে কন্ট্রোল করতে হয় আরেকটা প্রপার্টি দিয়ে, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। এবং বাই ডিফল্ট সেটা থাকে হচ্ছে নো র্যাপ, যার কারণে তারা বাই ডিফল্ট র্যাপ করে না, হ্যাঁ। আমরা যদি সিম্পলি এটাকে র্যাপ করে দেই তাহলে জিনিসগুলো সিম্পলি এভাবে নেমে আসবে। সো তার মানে কি হলো, নর্মালি ফ্লেক্স বক্সে কিছু না বললে সে আসলে এরকম করে চলতে থাকবে, হ্যাঁ। কিন্তু যদি আমি র্যাপ এক্সপ্লিসিটলি বলে দেই তাহলে সে র্যাপ করবে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, সো তার মানে কি হলো, খেয়াল করেন এখানে কিন্তু ফ্লো কিন্তু সেম আছে। এই যে আমাদের কিন্তু সে কিন্তু মেইন অ্যাক্সিস বরাবর তার ফ্লো কিন্তু ঠিক আছে, হ্যাঁ। সো এটা সে মেনটেন করবে, ফ্লো সবসময় মেনটেন করবে, কিন্তু র্যাপ করছে এবার, এই হচ্ছে কথা। আচ্ছা, সো এবার তাহলে এটার উল্টাটা যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে, এ তো মেইনলি র্যাপ হলো কোন দিকে, এদিকে, তাই না। সো উল্টা হলে কি হওয়া উচিত, তাহলে এই দিকে, উপরের দিকে, হ্যাঁ। যদি আমি র্যাপ রিভার্স চিন্তা করি তাহলে এরকম উপরের দিকে হবে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এরপরে সে নিচে না নেমে যদি এরকম করে যেতে চায় তাহলে কি হবে, তাকে তো আবার কন্টেন্টের বাইরে বেরোয় যেতে হবে। তো ফ্লেক্স বক্স তো এত আনস্মার্ট না, সেজন্য যেটা হবে, সেহেতু উপরে যেহেতু ওকে যেতে হবে, তাহলে এই যে প্রথম লাইনটা তাকে তাহলে নিচে নামতে হবে ওকে জায়গা করে দেওয়ার জন্য। এখন সে কি নিচে নেমে এই জায়গায় বসে থাকবে, তার মানে তো এরকম ফ্লোটিং এর মতো হয়ে যাবে, সেটা তো সে করবে না। সে নিচে নেমে আলটিমেটলি তাকে একটা স্টার্ট মেনটেন করতে হবে, হয় এইটা না হলে এইটা, হ্যাঁ। সো সে যেটা করবে সে তাহলে একদম টোটালি নিচে নেমে আসবে, এক, হ্যাঁ, প্রথম লাইনটা। এবং তারপরে তা এই 5-6কে জায়গা, মানে 5-6 তখন এই র্যাপিং বিহেভিয়ারটাকে মেনটেন করার জন্য সে তখন উপরে যাবে। সো মানে ব্যাপারটা এরকম হবে, 1 এখানে চলে আসলো, উপরে জায়গা দিল, তারপরে 5-6 এখানে চলে গেল, ঠিক আছে। সো এই জিনিসটা অনেকে বুঝতে পারেন না, আশা করি এটা আমি বোঝাতে পেরেছি যে আসলে কন্টেন্টের বাইরে তো যাবে না, এবং প্লাস একই সাথে তাকে ফ্লোটাও কিন্তু মেনটেন করতে হবে, যেটা সে এখনো করছে। দেখেন আমার কিন্তু মেইন অ্যাক্সিস বরাবর ফ্লো ঠিক আছে, ওকে। সো র্যাপ রিভার্সটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, সো এখন যদি আমরা
জাস্ট ক্রস অ্যাক্সিসে একইভাবে চিন্তা করি, মানে ফ্লেক্স ডিরেকশন যদি আমার কলাম হয়ে যায় তাহলে এখন কি হবে, এদিক বরাবর, তাই না, এদিক বরাবর তাহলে ওভারফ্লো করবে। তাহলে এইবার যদি আমি র্যাপ অন করি তাহলে কি হওয়া উচিত, তাহলে এই 4-এর পরে এই জায়গায় আসা উচিত, তাই না? সো তাই সে করবে, এই যে 5 এখানে আসবে এবং ফ্লো তাকে মেনটেন করতে হবে মেইন অ্যাক্সিস বরাবর, সেটা সে করবে, তাহলে 6 এখানে আসবে। ঠিক আছে, সো তাহলে একইভাবে আমরা যদি এবার র্যাপ রিভার্সের কথা চিন্তা করি, সো র্যাপ কি হয়েছে, এই বরাবর গেছে, তাহলে র্যাপ রিভার্স কি হবে, জাস্ট এই বরাবর যেতে হবে। তো এই বরাবর যদি যেতে হয় আবারও তাহলে এই 5-6কে এদিকে আসতে হবে, তো এদিকে আসতে হলে তাহলে কন্টেন্টের বাইরে বের হয়ে যেতে হয়, তাহলে 1 কি করবে, এদিকে সরে আসবে এবং 5-6 এদিকে সরে আসবে, দেখেন তাই হবে, এই যে। ঠিক আছে, সো এইটা হচ্ছে র্যাপ রিভার্স। সো আশা করি এই দুটো জিনিস বুঝতে পেরেছেন। সো আমরা তাহলে দেখে ফেললাম যে ফ্লেক্স বক্সের যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারের কয়েকটা প্রপার্টি দেখে ফেললাম, একটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন এবং আরেকটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। তাহলে আমরা কি কি দেখলাম, একটা দেখলাম হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, যেটা হতে পারে রো, অর হতে পারে রো রিভার্স, অর হতে পারে কলাম, অর হতে পারে কলাম রিভার্স। আর একটা হতে পারে ফ্লেক্স র্যাপ, যেটা রো এর ক্ষেত্রে এরকম, কলামের ক্ষেত্রে এরকম, এবং র্যাপ রিভার্স যেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এছাড়া আছে নো র্যাপ। সো এইগুলো মিলিয়ে মানে ফ্লেক্স ডিরেকশন এবং ফ্লেক্স র্যাপ এই দুইটা মিলিয়ে ঠিক করে হচ্ছে ফ্লেক্স বক্সের ফ্লো। ফ্লো বলতে এই যে এরকম, তাই না, এরকম। আমরা তাই দেখলাম, ডানে যাচ্ছে তারপরে নিচে নামছে, সো টোটালটা মিলে তার হচ্ছে একটা ফ্লো। যার কারণে এই দুইজন মিলে তারা একটা নতুন প্রপার্টি আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ফ্লেক্স হাইফেন ফ্লো। সো আমরা ফ্লেক্স হাইফেন ফ্লো এটাকে আমরা এভাবে লিখে ফেলতে পারি ডাইরেক্ট, ফ্লেক্স ডিরেকশন একটা স্পেস দিয়ে ফ্লেক্স র্যাপ। যেমন ফর এক্সাম্পল আমরা দিলাম রো রিভার্স, তারপর একটা স্পেস দিয়ে নো র্যাপ। বাই দ্য ওয়ে, দুই পাশে যে থার্ড ব্র্যাকেটটা দিয়েছি সেটা আপনারা দিয়ে ফেলেন না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। সো আপনারা চাইলে এই শর্ট হ্যান্ডটাও ইউজ করে ফেলতে পারেন। এতক্ষণ আমরা মেইন অ্যাক্সিস বরাবর মুভমেন্ট মানে ফ্লোটা দেখলাম। ঠিক আছে, এবার আমরা একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। মেইন অ্যাক্সিস বরাবর অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস বলতে এই যে এটা হচ্ছে মেইন অ্যাক্সিস, তো এই বরাবর সে মুভ করে, কিন্তু আমরা এবার মুভ করা ভুলে যাব। এবার আমরা চিন্তা করবো এরা সবাই মিলে এই অ্যাক্সিস বরাবর অ্যালাইন হবে কিভাবে, হ্যাঁ, সেন্টারে হবে নাকি সাইডে হবে নাকি রাইটে হবে, কিভাবে অ্যালাইন হবে সেই জিনিসটা। কিন্তু তার আগে আমি যেটা আপনাদেরকে বলে নিতে চাই, আপনারা খেয়াল করেন এবার আমি একটু হাইট এক একটার এক এক রকম করে দিয়েছি, হ্যাঁ, যেন আপনাদেরকে একটু কমপ্লেক্স জিনিসটাই বোঝাতে পারি, তাহলে পুরো আইডিয়াটা হয়ে যাবে। সো সেই জন্য আপনাদের মনে হতে পারে এইগুলো এরকম হয়ে আছে কেন, নিচের দিকে তো অ্যালাইন হবে না, অ্যালাইন হবে উপরের দিকে, তাই না, কারণ তার মুভমেন্ট তো হচ্ছে এদিক বরাবর এবং জিনিসগুলো এরকম, সো তারা তো আসলে এভাবেই মানে লে করবে, তাই না, এবং আলটিমেটলি হাইস্ট যে হাইটটা আছে তার হাইট বরাবরই আসলে তাকে আসলে বসতে হবে, তাই না, এটা তো কমন সেন্স। সো ওটা নিয়ে আর বলছি না। এনিওয়েজ, সো এইভাবে কারেন্টলি আমার আছে। সো বাই ডিফল্ট যে অ্যালাইনমেন্টটা হয়, মানে আমি বলতে চাচ্ছি মেইন অ্যাক্সিস বরাবর এরা সবাই মিলে মাঝখানে থাকবে নাকি লেফটে থাকবে নাকি রাইট থাকবে। সো বাই ডিফল্ট আমরা দেখছি তারা আসলে এই লেফটে আছে, হ্যাঁ। সো এটা আসলে একটা প্রপার্টি অ্যাসাইন বাই ডিফল্ট হয়ে আছে। সেটা কি, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। মানে এই যে পুরা জিনিসটা এরা জাস্টিফিকেশন মানে আমরা জানি অ্যালাইনমেন্ট, হ্যাঁ। সো মেইন অ্যাক্সিস বরাবর, কিন্তু ক্রস অ্যাক্সিস এখন একদম ভুলে যান, মেইন অ্যাক্সিস বরাবর তার অ্যালাইনমেন্টের কথা বলছি। সো বাই ডিফল্ট এই জাস্টিফাই কন্টেন্টটা থাকে হচ্ছে ফ্লেক্স স্টার্ট, মানে এই যে জিনিসটা এইটা হচ্ছে স্টার্ট পয়েন্ট এবং এইটা হচ্ছে তার এন্ড পয়েন্ট। সো ফ্লেক্স স্টার্ট বলতে সে আসলে এই স্টার্ট বরাবর যেটা আছে সেদিকে হেলে আছে। ঠিক আছে, যদি আমরা এটাকে ফ্লেক্স এন্ড করে দেই তাহলে সিম্পলি এরকম হয়ে যাবে, মানে এই বরাবর হেলে যাবে। খেয়াল করেন আমরা কিন্তু পুরা কন্টেন্টটা মুভ করছি, মানে কন্টেন্ট বলতে কি, সব জিনিস একসাথে, একটা একটা আইটেম না, কিন্তু সব জিনিস একসাথে কিন্তু আমরা সরে যাচ্ছি। ঠিক আছে, এই জন্যই এটার হচ্ছে বলা হয়েছে জাস্টিফাই কন্টেন্ট। ঠিক আছে, এনিওয়েজ, সো আমরা যদি এখন সেন্টার করি তাহলে এরা সবাই মিলে একদম সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এইবার আপনারা বুঝতে পারবেন ফ্লেক্স বক্সের সবচেয়ে পাওয়ারফুল জিনিস, সেটা হচ্ছে দেখেন আমরা যদি সিম্পলি এটাকে করে দেই স্পেস অ্যারাউন্ড, তাহলে সিম্পলি দেখেন তাদের মধ্যে স্পেস অ্যারাউন্ড হয়ে গেছে, মানে চারপাশে স্পেস আছে। তার মানে কি বোঝাচ্ছে, খেয়াল করেন প্রত্যেকটা আইটেম তাদের চারপাশে কিন্তু দেখেন ইকুয়াল সংখ্যক স্পেস আছে উপরে, এবং এখানে যেহেতু এটা বড় জায়গা পেয়েছে, মানে সোজা কথা এই বরাবর মেইন অ্যাক্সিস বরাবর যতটুকু জায়গা বাকি ছিল তাদের উইডথের বাইরে, সেই জায়গাগুলোকে তারা ইকুয়ালি চারপাশে স্পেস রেখে তারা ফিল আপ করেছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। আমরা যদি
মানে সোজা কথা, মানে এই স্পেসের কথা আমি কিন্তু বলছি, এই যে অ্যারো। এনিওয়েজ, সো আমরা যদি সিম্পলি এখন এই স্পেস অ্যারাউন্ডটাকে আবার স্পেস বিটুইন করে দেই, খেয়াল করেন এইবার এরা সবাই লেফটে হেলে গেছে, কিন্তু প্রত্যেকের বিটুইন মানে মাঝখানে স্পেস আছে। হ্যাঁ, সো এদিকে হেলে গেছে, এদিকে হেলে গেছে, আর এই প্রত্যেকের মাঝখানে আসলে শুধু বিটুইন মানে কি মাঝখানে, শুধুমাত্র বিটুইন দুইটার মাঝখানে শুধুমাত্র স্পেস আছে। ঠিক আছে, সো দেখেন এটার পাওয়ারটা দেখেন কিভাবে সে মুভ করছে। যদি আমরা এটাকে স্পেস ইভেনলি করে দেই তাহলে সিম্পলি যেটা হবে, এখন চারপাশে ইকুয়াল জায়গা আছে। অ্যারাউন্ডে কি ছিল, অ্যারাউন্ডে এখানেও ছিল, এখানেও ছিল, আবার এখানেও ছিল, এখানেও ছিল, কিন্তু ইকুয়াল ছিল না কিন্তু। সো এখন যেটা হবে সে এনশিওর করবে এইটা 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 মানে একটা অ্যাক্সিস বরাবর সবগুলা ইকুয়াল যেন থাকে স্পেস, এইটা বরাবরও সবগুলা ইকুয়াল আছে কিন্তু। হ্যাঁ, সো এই হচ্ছে স্পেস ইভেনলি। সো জাস্টিফাই কন্টেন্টের বিহেভিয়ারটা কি হলো? জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে সিম্পলি মেইন অ্যাক্সিস বরাবর আমার যে এলিমেন্টগুলো আছে, মানে আমার যে কন্টেন্ট আছে, সরি এলিমেন্ট না কন্টেন্টটা, সেই কন্টেন্টটার মধ্যে আসলে কি পরিমাণ যে রিমেইনিং জায়গাটুকু আছে সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা সে হচ্ছে ডিফাইন করে। সো সেটা করতে গেলেই সে আসলে মুভ করছে কিন্তু। হ্যাঁ, মুভ করছে মানে অ্যালাইন হচ্ছে আর কি। ঠিক আছে, সো এনিওয়েজ এটা আমরা দেখলাম হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো এর ক্ষেত্রে। যেহেতু আমরা কিছু বলিনি তার মানে সে ফ্লেক্স ডিরেকশন রো। যদি এটা কলাম হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে জাস্ট জিনিসটা উল্টে যাবে। তখন তাহলে কি হবে? আবার সে আমাদের কলামের ফ্লো এদিকে, এবং 5 6 এরকম। এটা যদি স্পেস ইভেনলি হয়, খেয়াল করেন সবার মাঝখানে কিন্তু এবার কি হবে? জাস্ট জিনিসটা উল্টে যাবে। আমি বলেছি মাথাটাকে এদিকে ঘুরিয়ে ফেলতে হবে। সো ঘুরিয়ে ফেললে এই যে দেখেন, ঠিক আছে, সো প্রত্যেকের মধ্যে এখন স্পেস ইভেনলি। সো এটা তাহলে আমি অন্যান্য প্রপার্টিগুলো দেখালাম না, এটাও একইভাবে কাজ করবে, বাট প্যাটার্নটা আপনারা বুঝে গেছেন আর কি। সো আশা করি জাস্টিফাই কন্টেন্টের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মেইন অ্যাক্সিস বরাবর অ্যালাইনমেন্ট, এবার আমরা দেখব ক্রস অ্যাক্সিস বরাবর অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তো সেজন্য আমরা ইউজ করব হচ্ছে অ্যালাইন আইটেমস নামক একটা প্রপার্টি। তো যখনই আমরা অ্যালাইন আইটেমস দিয়ে দিব, এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ট্রেচ। সেটা দিয়ে দেওয়ার সাথে সাথে যেটা হবে, একটা উইয়ার্ড বিহেভিয়ার আপনারা সবার আগে দেখবেন এই জিনিসটা এরকম নেমে এসছে। হ্যাঁ, সো তখনই আপনারা কনফিউজড হবেন কি ব্যাপার, এই জায়গাটাতে কেন গ্যাপ। যদি আপনাদের কন্টেন্টের ফিক্সড হাইট থাকে, যেটা আমাদের ছিল, সেই ক্ষেত্রে এরকম একটা গ্যাপ তৈরি হবে। এটার কারণটা কি? সবার আগে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন, এবং এই জিনিসটা অনেকেই বোঝে না। এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। তো এর আগের ক্ষেত্রে কি ছিল? যখন আমরা জাস্টিফাই কন্টেন্ট বুঝেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমরা এই পুরা জিনিসটাকে একটা কন্টেন্ট হিসাবে চিন্তা করবো। দ্যাটস ওয়াই ওটার নাম ছিল জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, সো তখন আমরা টোটাল জিনিসটাকে নিয়ে একসাথে চিন্তা করছিলাম, এবং সেটা মুভ করছিল মেইন অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু অ্যালাইন আইটেমস। সো এবার যেটা হবে, আমাদেরকে আইটেমস আকারে চিন্তা করতে হবে। যেমন এইটা একটা আইটেমস, এইটা হচ্ছে আরেকটা আইটেমস, মানে এই অংশটুকু আলাদা, এই অংশটুকু আলাদা। হ্যাঁ, তাদের দুনিয়াও আলাদা, এভাবে চিন্তা করবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে রিমেইনিং যে স্পেসটা আছে, এই জায়গাটা, সেই রিমেইনিং স্পেস জায়গাটা তাদের দুজনের দুনিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট করে নিবে তারা আগে। সো তাহলে কি হবে? এরকম হয়ে যাবে, এবং আলটিমেটলি তখন কি হবে? এই যে রিমেইনিং জায়গাটা ডিস্ট্রিবিউট করে নিল, এবং তাহলে এই পুরো জায়গাটা তার দুনিয়া হয়ে গেল, এর দুনিয়া এবং এর দুনিয়া এতটুকু। সো ওরা এখন এই ক্রস অ্যাক্সিস বরাবর, মানে উপর থেকে নিচে এই বরাবর, তারা আসলে এইটুকু জায়গার মধ্যে এ হচ্ছে মুভ করবে, এবং এই মুভ না মানে অ্যালাইন হবে, এবং এই নিচের রোটা সে আসলে এইটুকু জায়গার মধ্যে নিজেকে এদিক বরাবর ক্রস অ্যাক্সিস বরাবর অ্যালাইন করবে। ঠিক আছে, সো বাই ডিফল্ট যেহেতু এটা স্ট্রেচ থাকে, এবং আমরা যদি এগুলোর এরকম ফিক্সড হাইট না দিয়ে দেই, তাহলে বাই ডিফল্ট সে আসলে স্ট্রেচ হয়ে যায় এরকম। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ট্রেচ। হাইট দিয়ে দিলে অন্য কথা, ফিক্সড হাইট দিয়ে দিলে সেটা সে মেনটেন করবে, কিন্তু যদি হাইট আপনি না দেন তাহলে বাই ডিফল্ট সে এরকম স্ট্রেচ হয়ে যাবে। স্মার্ট কিন্তু আসলে। ঠিক আছে, সো এটা হচ্ছে মানে মেইন কথা। এখন যদি আমরা এটাকে ফ্লেক্স স্টার্ট করি, এবং এই জিনিসগুলোর যদি আসলেই এরকম কোনো হাইট না থাকে, তাহলে কিন্তু আবার কি হবে? আমি বলেছিলাম এই যে জিনিসটা, এর দুনিয়া হচ্ছে শুধু এই উপরের বক্সটুকুর মধ্যে, উপরের এই এরিয়াটুকুর মধ্যে, এবং এর হচ্ছে এইটুকুর মধ্যে। সো এর স্টার্ট হচ্ছে এই লাইনটা, এবং নিচেরটা স্টার্ট হচ্ছে এই লাইনটা। সো এখন যেহেতু আমি ফ্লেক্স স্টার্ট করে দিয়েছি, তাহলে সবাই এখন ওই বরাবর ফ্লেক্স স্টার্ট বরাবর চলে যাবে, নিজ নিজ ফ্লেক্স স্টার্ট বরাবর চলে যাবে। কিন্তু এখন দেখেন ছোট হয়ে যাবে, কারণ এখন আর স্ট্রেচ হবে না, কারণ আমি স্ট্রেচ তুলে দিয়েছি। এখন আমি ডিফল্ট সরিয়ে দিয়ে ফ্লেক্স স্টার্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো একইভাবে যদি ফ্লেক্স এন্ড হয়, তাহলে তারা তাদের এন্ড বরাবর চলে যাবে, কারণ কি এইটার এন্ড লাইন ছিল এইটা, এবং নিচেরটার এন্ড লাইন ছিল এইটা। যদি সেন্টার হয়, সেন্টারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, কারণ উপরেরটার সেন্টার হচ্ছে এইটা, এটার সেন্টার হচ্ছে এইটা।
ঠিক আছে, সো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তো এখন যদি আমরা জিনিসটাকে উল্টে দেই, মানে ফ্লেক্স ডিরেকশন যদি কলাম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মেইন অ্যাক্সিস এদিক বরাবর, ক্রস অ্যাক্সিস এদিক বরাবর, এবং আমি বললাম যে অ্যালাইন আইটেমস ক্রস অ্যাক্সিস বরাবর কাজ করে, অ্যালাইনমেন্ট হয়। তাহলে এখন এই বরাবর, লেফট থেকে রাইট, এই বরাবর আসলে অ্যালাইনমেন্ট হবে। ঠিক আছে, সো তাই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এবারও তাহলে এইভাবে চিন্তা করেন, যদি এটা স্ট্রেচ হয় তাহলে কি হবে, এই যে হ্যাঁ, সো সে এখন এদিক বরাবর স্ট্রেচ করে ফেলেছে। ঠিক আছে, এটাও এদিক বরাবর স্ট্রেচ করে ফেলেছে এবং মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে। সো এইখানে যদি আমরা স্ট্রেচ না করে ফ্লেক্স স্টার্ট দেই তখন কি হবে, এই যে এরকম হবে, কারণ এটার স্টার্ট লাইন হচ্ছে এইটা, এটার স্টার্ট লাইন হচ্ছে এইটা। একইভাবে যদি আমরা ফ্লেক্স এন্ড দেই তাহলে এভাবে সরে যাবে, কারণ এটার এন্ড লাইন এইটা, এটার এন্ড লাইন এইটা। ঠিক আছে, এবং যদি সেন্টার করে দেই এরকম হবে। সো আশা করি বোঝাতে পেরেছি যে অ্যালাইন আইটেমস কি জিনিস। সো জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যালাইন আইটেম প্রথম কথা ক্রস অ্যাক্সিস বরাবর, সো ধরে নিতে পারেন অ্যালাইন আইটেমস হচ্ছে ক্রস অ্যাক্সিস বরাবরই জাস্টিফাই কন্টেন্ট, এবং এই ক্ষেত্রে আইটেমের মধ্যে চিন্তা করবেন, মানে এক একটা, এইটা হচ্ছে একটা আইটেমস, এইটা হচ্ছে আরেকটা আইটেমস, সো ক্রস অ্যাক্সিস বরাবর সে আসলে নিজেদের আইটেমস এরিয়ার মধ্যে সে আসলে অ্যালাইনমেন্ট হবে। সো আশা করি অ্যালাইন আইটেমসটা বোঝাতে পেরেছি। এবারে আমরা দেখব আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। তো এর আগের বারে আমরা চিন্তা করেছিলাম কি, একটা একটা করে আইটেমস চিন্তা করেছিলাম, এটা একটা আইটেমস, এটা একটা আইটেমস। হ্যাঁ, এবারে জাস্ট দেখেন নামটা চেঞ্জ হয়ে কিন্তু অ্যালাইন আইটেমসের জায়গায় অ্যালাইন কন্টেন্ট হয়ে গেছে। সো এখন আমরা দুইটাকে একসাথে চিন্তা করতে পারবো, এই পুরা কন্টেন্টটা। সো এখন এই পুরা কন্টেন্টটা ক্রস অ্যাক্সিস বরাবর অ্যালাইন হবে, এটাও ক্রস অ্যাক্সিস বরাবর, অ্যালাইন দিয়ে যেটা শুরু হবে সেটাই ক্রস অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, সো তাহলে কি হবে, যদি এটা ফ্লেক্স স্টার্ট হয় তাহলে কি হবে, ফ্লেক্স স্টার্ট লাইন তাহলে এইটা, হ্যাঁ, সো তাহলে এটা ক্রস অ্যাক্সিস বরাবর মুভ করবে, সো ও তাহলে আসলে ফ্লেক্স স্টার্ট এটা হবে। আর যদি ফ্লেক্স এন্ড হয় তাহলে এইটা হচ্ছে এন্ড লাইন, তাহলে সেই বরাবর হবে। যদি সেন্টার হয় তাহলে এরকম হবে। এই ক্ষেত্রেও স্পেস অ্যারাউন্ড থাকবে জাস্টিফাই কন্টেন্টের মতো। সো এই দেখেন স্পেস অ্যারাউন্ড আছে সবগুলোর চারপাশে, তারপরে স্পেস বিটুইন মাঝখানে আছে, দুই সাইডে নাই। তারপরে যদি স্পেস ইভেনলি হয় তাহলে ইকুয়াল সংখ্যক। ঠিক আছে, সো এই হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। সো এটা ক্রস অ্যাক্সিসের ক্ষেত্রে জাস্ট মাথা ঘুরিয়ে ফেললে উল্টা দিকে আর কি। ঠিক আছে, যেভাবে আমি একটু আগে দেখিয়েছি যে ক্রস অ্যাক্সিসে, সেই ক্ষেত্রে ফ্লোটা ঠিক রাখবেন, মনে রাখবেন ক্রস মানে যখনই এই অ্যাক্সিস চেঞ্জ হয়ে যায় তখনই একটু অনেক সময় মাথা ঘুরতে পারে, তো তখন আসলে মুখটাকে একটু এরকম করে ডান দিকে কাট করে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন শুধু ফ্লোটা যেন সেম থাকে, এবং যে আইটেমগুলো আছে সেগুলোর ডিরেকশন সেগুলোকে আবার ঘুরিয়ে দিবেন না, সেগুলো কিন্তু আবার ঠিক থাকবে, কিন্তু জাস্ট মাথাটাকে ঘুরিয়ে চিন্তা করতে হবে, দ্যাটস ইট। ওকে, সো এই ছিল অ্যালাইন কন্টেন্ট। সো এটার মাধ্যমে আমরা আসলে কন্টেইনার, মানে এই যে ফ্লেক্স কন্টেইনার যেটা আমাদের ছিল, এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারের সমস্ত প্রপার্টি দেখা শেষ হয়ে গেল। এর বাইরে ফ্লেক্স বক্সের কন্টেইনারে আর কোনো প্রপার্টি নাই। এরপরে যেগুলো আমরা দেখব সেটা হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল যে আইটেমগুলো আছে, মানে যে আইটেম ক্লাসটা, এক একটা আইটেম, তাদের মধ্যে আমরা কি কি প্রপার্টি দিতে পারি সেই জিনিসগুলো এখন আমরা দেখব। বিভিন্ন ফ্লেক্স আইটেম মানে যেমন 1, 2, 3, 4 এগুলো, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আর কোনো ফ্লো বা অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব না। এখন আমরা শুধুমাত্র এগুলো কতটুকু চওড়া হবে এবং এগুলো কোন অর্ডারে থাকবে সেই জিনিসটা শুধু আমরা ডিফাইন করব। ঠিক আছে, সো এখন অ্যালাইনমেন্টের ব্যাপারে আর কোনো চিন্তা নাই। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অর্ডার। এই যে দেখেন 1 এর পরে 2, 3, মানে এইটা হচ্ছে কিভাবে আমাদের মার্কআপে যে অর্ডারে লেখা আছে, মানে আইটেম 1 ফার্স্টে আছে, তারপরে 2 আছে, সে বাই ডিফল্ট ওই অর্ডারে থাকে। ঠিক আছে, এবং বাই ডিফল্ট সবগুলোর অর্ডার আসলে, এই প্রত্যেকটা আইটেমের অর্ডার আসলে থাকে 0। হ্যাঁ, সবার অর্ডার সমান, সো যার কারণে সে ডিফাইন করে এই সোর্স থেকে। ঠিক আছে, যদি আমরা এই অর্ডারটাকে চেঞ্জ করি, যেমন ধরেন 1 এর অর্ডার করেছি আমি 1, 3 এর করেছি 2 এবং 5 এর করেছি 2। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যাদের অর্ডার সবচেয়ে কম তারা সবার আগে থাকবে। হ্যাঁ, সো 1, 3 আর 5 এরা তাহলে অর্ডার থেকে বের হয়ে আসবে সবার আগে, তাহলে 2, 4 আর 6 এরা ফার্স্টে থাকবে, তারপরে 1, তারপরে 3, তারপরে 5 হবে। দেখেন আমি এটা করলাম, তারপরে দেখেন 2, 4, 6 যাদের 0 ছিল তারা আগে চলে আসলো, 1, তারপর 2, তারপর 2, এবং এই দুটার 3 আর 5 দুজনেরই 2, কিন্তু সেই ক্ষেত্রে তারা আবার তাদের সোর্সে দেখবে কে আগে আছে, 3 আগে আছে, 3 আগে গেছে। সো অর্ডার ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সবচেয়ে সহজ ব্যাপার। সো আমরা কত সিম্পলি অর্ডার করে ফেললাম, কিন্তু ফ্লো কিন্তু সেম থাকবে। যেমন এখানে বাই ডিফল্ট মেইন অ্যাক্সিস বরাবর যাচ্ছে, সো ফ্লো কিন্তু এদিক বরাবরই আছে, কিন্তু অর্ডারটা আমরা চাইলে এভাবে চেঞ্জ করে ফেলতে পারি মার্কআপে চেঞ্জ না করে। ঠিক আছে, সো এটা হচ্ছে ফ্লেক্স বক্সের আইটেমের একটা প্রপার্টি, অর্ডার প্রপার্টি। এবার আমরা দেখব যে এই যে আইটেমগুলো সেগুলো কতটুকু চওড়া হবে সেই জিনিসটা আর কি। তো সেইটা ডিফাইন করা হয় ফ্লেক্স গ্রো নামক প্রপার্টি দিয়ে।
হ্যাঁ, তো ফ্লেক্স গ্রো বাই ডিফল্ট যেটা হয়, এই ফ্লেক্স গ্রো বলতে মূলত বোঝায় যে এই যে ধরেন মেইন অ্যাক্সিস মানে যে অ্যাক্সিস বরাবর, এবারও কিন্তু সবকিছু মেইন অ্যাক্সিস বরাবর চিন্তা করতে হবে, মেইন অ্যাক্সিস বরাবর যতটুকু জায়গা তার জন্য বাকি আছে, যে স্পেসটুকু ফাঁকা আছে, সেই স্পেসটুকু এদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে ওইটুকু স্পেস অনুযায়ী তারা গ্রো করবে। ঠিক আছে, সো বাই ডিফল্ট যেটা হয় সেটা হচ্ছে ফ্লেক্স গ্রো 0 থাকে, যার কারণে ওরা কোনো গ্রো করে না। হ্যাঁ, সো ওরা আসলে এরকম থাকে। হ্যাঁ, কিন্তু যদি আমরা এটাকে ফ্লেক্স গ্রো 1 করে দেই, তাহলে সাথে সাথে তারা এরকম গ্রো করবে। মানে আমি যদি আমার যে কন্টেইনারটা আমরা যদি ব্রাউজার উইন্ডো টেনে ছোট বড় করি, তাহলে সেই অনুযায়ী গ্রো হতে থাকবে। যদি আমরা বলে রাখি যে এটার উইডথ হবে, আমরা যদি উইডথ তো বলে দেই ফিক্সড, তারপরেও সে আসলে গ্রো হবে, সে ফিল আপ করে ফেলবে যদি আমরা ফ্লেক্স গ্রো 1 করে রাখি। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্লেক্স গ্রো। আচ্ছা, এরপরে যেটা চলে আসে স্বাভাবিকভাবে ফ্লেক্স শ্রিঙ্ক। শ্রিঙ্ক মানে কি? ছোট হওয়া। ঠিক উল্টাটা, মানে আমরা যদি ব্রাউজার উইন্ডো ছোট করি এবার, তাহলে সে ছোট হবে কি হবে না সেটা ডিফাইন করে। কিন্তু বাই ডিফল্ট এবার যেটা হয়, ফ্লেক্স শ্রিঙ্ক 1 থাকে রেসপন্সিভনেসের জন্য। সো আমরা ছোট করলে আসলে সে শ্রিঙ্ক হবে। হ্যাঁ, আমরা যদি এটাকে ম্যানুয়ালি 0 করে দেই, তাহলে যদি আমি 0 করে দেই, তাহলে যদি আমি ছোট করি, তাহলে দেখেন এই ছোট হয়েছে, কিন্তু এটা তখন ওভারফ্লো হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা র্যাপটাকে অফ করে রাখি আর কি, তো তাহলে সেই ক্ষেত্রে সে ওভারফ্লো করে এরকম করে চলতে থাকবে। হ্যাঁ, সো আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটা প্রপার্টি দেখব, সেটা হচ্ছে ফ্লেক্স বেসিস। তো সেটা বোঝানোর জন্য আমি সবার আগে যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে আইটেমগুলো আছে সেগুলোর মিনিমাম উইথ করে দিচ্ছি 100 পিক্সেল। সো তাদেরকে মিনিমাম 100 পিক্সেল উইথ বজায় রাখতে হবে। ঠিক আছে, সো এখন যদি আমরা সিম্পল এটাকে তো মিনিমাম উইথ করলাম, আর তার সাথে যদি আমরা এই কন্টেইনারের যে ফ্লেক্স র্যাপ, সেটাকে যদি র্যাপ অন করে দেই, তাহলে যদি আমরা উইন্ডো ছোট করি, তাহলে এটা নিচে নেমে আসবে। এবং আমরা যদি এই মিনিমাম উইথটাকে এখন ফ্লেক্স বেসিস করে দেই 100 পিক্সেল, তাহলেও ব্যাপারটা সেমই থাকবে। কারণটা হচ্ছে কি, এই জায়গাটাতে যে স্পেসটুকু আছে সেই স্পেসটুকু আসলে পূরণ হচ্ছে না, রাইট? সো যার কারণে তাকে নিচে নেমে আসতে হচ্ছে, 100 পিক্সেল মেনটেন হচ্ছে না, যার কারণে সে নিচে নেমে আসছে। সো তার মানে ফ্লেক্স বেসিস হচ্ছে আমি যে স্টার্টিং উইথ চিন্তা করেছি সেইটা। হ্যাঁ, সো স্টার্ট হবে আসলে এই ফ্লেক্স বেসিস অ্যামাউন্টটা দিয়ে। ওকে, সো এইটুকু আশা করি বোঝাতে পেরেছি। এখন যদি আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমের ডিফারেন্ট ফ্লেক্স বেসিস অ্যাপ্লাই করি, হ্যাঁ, কমন আইটেমের মধ্যে না দিয়ে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা, সো 2, 3 এবং 4 এই তিনটার, এবং সবগুলোরই আমি আলাদা আলাদা দিয়েছি 50, 100, 70, 50, তাহলে এক একটা এক এক রকম হবে। এবং যেহেতু এগুলো হচ্ছে স্টার্টিং উইথ, সো তাহলে কি হবে, এটা শুরু হবে হচ্ছে এভাবে বড় ছোট হয়ে যাবে, এটা 50, হ্যাঁ, এটা 100, এটা 70 এবং এটা 50, এরকম হবে। ঠিক আছে, এবং যদি আমরা ফ্লেক্স গ্রো করে রাখি 1, তাহলে কি হবে, সবগুলো তাহলে রিমেইনিং জায়গাটুকুকে ফিল আপ করে ফেলবে, সবাই তাহলে ইকুয়ালি গ্রো করবে। সো তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ ইউজিং ফ্লেক্স বেসিস? কারণ যদি আমরা ফ্লেক্স বেসিস না বলে শুধুমাত্র মিনিমাম উইথ বলতাম, তাহলেও কিন্তু একই কাজ হতো। হ্যাঁ, তাহলে আমাদের ফ্লেক্স বেসিসের দরকারটা কি? ওকে, সেটা বোঝানোর জন্য ধরেন আমরা আবারও আইটেমের মিন উইথ করে দিলাম এবার 200 পিক্সেল। হ্যাঁ, সো তাহলে এবার কি হবে, সবগুলো 200 পিক্সেল হবে। এবং তখন যদি আমি উইন্ডোটাকে ছোট করি, হ্যাঁ, তাহলে দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হবে, ওভারফ্লো করবে। হ্যাঁ, সো এটা হচ্ছে মিন উইথ দিলে কি হবে, সে কিন্তু মিনিমাম উইথ 200 পিক্সেল তাকে মেনটেন করতেই হবে। সো সে আসলে 200 পিক্সেল করে আছে, কিন্তু আমি কমাতে কমাতে যখন আমার উইন্ডো 200 পিক্সেলের থেকেও কমে আসবে, তখন কিন্তু যেহেতু র্যাপ আছে নিচে তো চলে গেছে, ঠিক আছে, কিন্তু এটাও একটু করে ওভারফ্লো হয়ে আছে, তাই না? এখন যদি আমি এই মিন উইথটাকে জাস্ট ফ্লেক্স বেসিস করে দেই, তাহলে জাস্ট এই জিনিসটা হবে না। এই হচ্ছে ফ্লেক্স বেসিসের সাথে মিন উইথের ডিফারেন্স। সো ফ্লেক্স বেসিস তার মানে কি হচ্ছে, রেসপন্সিভনেসের জন্য বেস্ট। সো ফ্লেক্সের ক্ষেত্রে আমরা ফ্লেক্স আইটেমে মিন উইথ দেবই না, আমরা অলওয়েজ ফ্লেক্স বেসিসই দেব। মিন উইথ যদি কখনো দিতে প্রয়োজন হয় দিতে পারেন, সেটা আপনার ইউজ কেসের ওপর, বাট আমার মতে দেওয়ার কখনো প্রয়োজন হবে না। সো আমরা যদি ফ্লেক্স বেসিস ইউজ করি, তাহলে সে আসলে ওইটাকে অনার করবে, মিনিমাম উইথকে সে অনার করবে, এবং ম্যাক্স উইথকেও সে অনার করবে একইভাবে। উইথ যেটা করবে না, উইথ কিন্তু মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথকে অনার করবে না, কিন্তু ফ্লেক্স বেসিস করবে। এবং ফ্লেক্স বেসিস একই সাথে যদি ওভারফ্লোয়ের ব্যাপার চলে আসে, তখন সে সুন্দর করে আবার নিজেকে ছোট করে নিতে পারবে, হ্যাঁ, ফিট করে থাকবে। সো দ্যাটস দ্য বিউটি অফ ফ্লেক্স বেসিস। সো তার মানে ফ্লেক্স বেসিসকে যদি এভাবে চিন্তা করেন যে আমার যে আইটেমগুলো আছে সেগুলোকে আমি ঠিক যে উইথে কল্পনা করছি, দেখতে চাই, সেই উইথটা আমি বলে দিব, র্যাশিওর মতো অনেকটা। সো আমি আসলে ফ্লেক্স বক্সকে বলে দিব, ভাই মানে তোমার কাছে রিকোয়েস্ট করছি, যদি পারো 200 পিক্সেল রাখার চেষ্টা করবা,
সো আপনার জন্য সে যদি পারে সে রাখবে, না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সো ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। সো দ্যাটস হোয়াট ফ্লেক্স বেসিস ইজ। অনেকে ফ্লেক্স বেসিস এবং মিনিমাম উইথের এই কনফিউশনটা বোঝে না। সো আশা করি আমি পার্থক্যটা বোঝাতে পেরেছি, যে একটা ছোট্ট পার্থক্য, বাট ইম্প্যাক্টটা অনেক বেশি। সো এই হচ্ছে ফ্লেক্স বেসিসের ব্যাপার। সো আমরা তাহলে তিনটা জিনিস দেখলাম, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক এবং ফ্লেক্স বেসিস। এই তিনটা মিলে সে আমাদেরকে আরেকটা দিয়ে দিয়েছে। এই তিনটাকে শর্টকাটে একবারে লেখার জন্য আমরা চাইলে একসাথে লিখতে পারি, সেটা হচ্ছে ফ্লেক্স প্রপার্টি। সো যেটা ইকুয়াল টু হচ্ছে ফ্লেক্স গ্রো, একটা স্পেস, ফ্লেক্স শ্রিঙ্ক, তারপরে হচ্ছে ফ্লেক্স বেসিস। সো আমরা যদি এভাবে লিখে দেই একবারে, ফ্লেক্স 0, 1, 100 পিক্সেল, তার মানে হচ্ছে গ্রো করো 0, শ্রিঙ্ক করো 1 এবং 100 পিক্সেল হচ্ছে বেসিস। সো আশা করি বোঝাতে পেরেছি। সো এই হচ্ছে ফ্লেক্স বক্সের আইটেমের প্রপার্টিগুলো। কি কি? একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে ফ্লেক্স গ্রো, একটা হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক, একটা হচ্ছে ফ্লেক্স বেসিস, এবং তিনে মিলে ফ্লেক্স। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমরা কুইকলি এক্সাম্পল দেখবো, এবং এক্সাম্পল বলতে আসলে যেগুলো দেখালাম সেগুলোই লাইভ কোড করে দেখাবো। সো বাই দ্য ওয়ে, যারা এটুকু বুঝতে পেরেছেন তারা পরের সেকশনটা অ্যাভয়েড করতে পারেন। আমি ইউটিউবে প্লে হেডে আমি চ্যাপ্টার আকারে বলে দিব। সো এই কোড করে করে দেখাবো আর কি। সো এই জিনিসগুলো একটা একটা করে দেখাবো, সেটা যদি আপনারা দেখতে না চান স্কিপ করে যেতে পারেন, বাট যারা এক্সাম্পল দেখতে পছন্দ করেন তারা দেখতে পারেন। তো চলুন এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পলে আমি আপনাদেরকে এই লেআউটটা বানিয়ে দেখাবো। তো সেখানে যদি আমরা লেআউটটার দিকে একবার তাকাই, তাহলে আমরা দেখবো এ, বি, সি এবং ডি, চারটা বক্স আছে। সো আমরা জানি ফ্লেক্স বক্স হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, একদিকে চিন্তা করতে হয় ফ্লো। তাহলে এ, বি, সি, একই সাথে সি আবার নিচের দিকে বড় হয়ে গেছে। সো তার মানে সি এর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই বড় বড় চিন্তা করতে হচ্ছে। সো তাহলে একটা ফ্লেক্স বক্স দিয়ে আমরা এই পুরোটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো না, কারণ আমরা যদি মার্কআপে এ, বি, সি তারপরে ডি এভাবে লিখতাম, তাহলে আমরা ফ্লো কন্ট্রোল করতে পারতাম না। তাহলে আমাদেরকে ফ্লেক্স বক্স ইউজ করতে হলে এই লেআউটকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে। এই পাশটা একটা আইটেম, ফ্লেক্স আইটেম, এইটা একটা ফ্লেক্স আইটেম, এবং বাইরেরটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা ফ্লেক্স বক্স। হ্যাঁ, সবার আগে সেটা চিন্তা করতে হবে। তারপরে এই আইটেমটাকে আবার একটা ফ্লেক্স বক্স চিন্তা করতে হবে, তার মধ্যে আমরা আবার এইভাবে ফ্লো কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, এখন সেই জন্যই আমি মার্কআপটাকে এভাবে লিখেছি, যে একটা কন্টেইনার নিয়েছি, সেটা হবে একটা ফ্লেক্স বক্স, তার মধ্যে কন্টেইনার 1 যেটা, সেটা হচ্ছে আসলে এই পার্টটা, সেটা একটা আইটেম, এটা একটা আইটেম। আবার এই কন্টেইনার 1 সে নিজে আবার একটা কন্টেইনার, ফ্লেক্স কন্টেইনার। ঠিক আছে, সো এভাবে আমাকে চিন্তা করতে হবে। আর সি যেটা আছে এই পাশটা, সেটার জন্য আমি একটা কন্টেইনার নিয়েছি, এটাকেও ফ্লেক্স বক্স বানিয়েছি, বিকজ এই সি যেহেতু স্ট্রেচ করে গেছে, সেটা কন্ট্রোল করার সুবিধার জন্য আমি এটাকেও ফ্লেক্স বক্স নিয়েছি। ঠিক আছে, সো যে কোনো ডিজাইন করার আগে আসলে আমাদেরকে এখন মোবাইল ফার্স্ট চিন্তা করতে হয়, তাই না? তো আমরা আসলে মোবাইল ফার্স্ট ওয়েতেই চিন্তা করব। সো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে 768 পিক্সেল মিনিমাম উইথ ক্ষেত্রে আমরা মিডিয়া কোয়েরি দিয়ে জিনিসটা হ্যান্ডেল করব। সো তার মানে যেই আমি 768 নিচে আসবো, তখনই দেখেন আমি চাচ্ছি জিনিসগুলো এইভাবে ছড়িয়ে যাবে। ঠিক আছে, সো তাই যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে সেইভাবেই আগে চিন্তা করতে হবে। তো সেই জন্য এই ক্ষেত্রে আমার কি দরকার, এ, বি, সি, ডি, বা এ, বি, ডি, সি এরকম হয়ে যাবে, তাই না? সো এ, বি, ডি, সি যদি হয়ে যায়, তাহলে এগুলোকে কিন্তু আমার দেখেন জাস্ট নিচে নিচে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য আমি যেটা করেছি, জাস্ট সিম্পলি প্রথমে কন্টেইনারকে ডিসপ্লে ফ্লেক্স নিয়েছি, এবং কন্টেইনার 1 এটাকেও ডিসপ্লে ফ্লেক্স নিয়েছি, 1-2কেও ডিসপ্লে ফ্লেক্স নিয়েছি, যেটা বলেছি। তারপরে কন্টেইনার যেটা, সেটা যেহেতু আমার এখানে র্যাপ করতে হবে, নিচে নিচে যেতে হবে, সেজন্য আমি ফ্লেক্স র্যাপ অন করে দিয়েছি, এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়েছি এই জন্য, কারণ জাস্টিফাই কন্টেন্ট কোন বরাবর কাজ করে, এই বরাবর কাজ করে। সো এই যদি এটার মধ্যে কোনো প্যাডিং ট্যাডিং থাকে, সেই জন্য আমি আসলে জাস্টিফাই কন্টেন্ট দিয়েছি, কারণ আমি চাই আসলে যখন আমি এটাকে বড় করব, মানে আমার তো এই কোডটা মাস্ট রান হবে, তাই না? সো মোবাইল ফার্স্ট মানে এইটা আমি আগে লিখবো, তারপরে আমি দেখেন নিচে মিডিয়া কোয়ারি দিয়ে কিন্তু বড়োর জন্য হ্যান্ডেল করেছি। সো মিনিমাম উইথ যখনই 768 অ্যাচিভ করবে, মানে একটু বড় ডিভাইসে যাবে, তখনই যেন উপরের গুলাও অ্যাপ্লাই হবে, এবং তারপরে আমি কিছু কোড এখানে আরো অ্যাড করেছি। সো এই অংশটুকু বেসিক্যালি ডেস্কটপের জন্য, এবং উপরের অংশটুকু হচ্ছে মোবাইলের জন্য। দ্যাটস ওয়াই এই অ্যাপ্রোচটাকে বলা হয় মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, সেভাবেই ডিজাইন করা উচিত। সো এনিওয়েজ, তো সেই জন্য আমি জাস্টিফাই কন্টেন্টটা দিয়ে রেখেছি, কারণ জাস্টিফাই কন্টেন্টটা আমাদের পরের জন্য লাগবে। হ্যাঁ, সো দিয়ে রাখলে এক্ষেত্রে কোনো সমস্যা নাই, যদিও যেহেতু এখানে ফুল উইডথ আমি দিয়ে রেখেছি, সো আসলে জাস্টিফাই কন্টেন্ট এখানে মোবাইলের ক্ষেত্রে আসলে ইউজলেস, বাট আলটিমেটলি এটা পরে ইউজ হবে। সো দিয়ে রাখলে কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে রাখাটা বেস্ট একটা প্র্যাকটিস। এনিওয়েজ, এরপরে কন্টেইনার 1 যেটা, সেটা তো ডিসপ্লে ফ্লেক্স দেওয়াই আছে, এবং ফ্লেক্স ডিরেকশন দিয়ে দিয়েছি কলাম। সো জাস্টিফাই এই যে কন্টেইনার 1 সেটার মধ্যে আছে এ, বি আর ডি। সো এটাকে আমি যেন তারা নিচে নিচে চলে আসে, সেজন্য আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি ফ্লেক্স ডিরেকশন কলাম।
যেন কলাম বরাবর জিনিসটাকে আমি চিন্তা করতে পারি। এবং কলাম বরাবর যদি আমি চিন্তা করি তাহলে এইটা যেহেতু আবার কন্টেইনার 1 আবার বাইরের কন্টেইনারের একটা আইটেম, সো তার ফ্লেক্স বেসিস আমি দিয়ে রেখেছি 100%। মানে এখন আমাকে ফ্লেক্স বেসিস চিন্তা করতে হবে কোন বরাবর, এই বরাবর, তাই না? কারণ আমার এখন এইটা মেইন অ্যাক্সিস এই ক্ষেত্রে। সো তাহলে সেই জন্য ফ্লেক্স বেসিস এখানে 100% দেওয়া আছে যেন সবাই এদিকে 100% বরাবর থাকে। এইটুকু আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। আর কন্টেইনার 1-2 যেটা, সেটা নিজে আর একটা ফ্লেক্স বক্স এবং তারও ফ্লেক্স বেসিস আমি 100% দিয়ে রেখেছি, ঠিক আগেরটার মতো। সো এইটারও ফ্লেক্স বেসিস 100%, এইটারও ফ্লেক্স বেসিস 100%, যেন তারা স্ট্রেচ করে পুরোটা থাকে। ঠিক আছে, সো এইটা হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন এইটুকুর। এবং প্রত্যেকটা আইটেমের ফ্লেক্স গ্রো আমি 1 দিয়ে রেখেছি। হ্যাঁ, এর কারণটা হচ্ছে কি, প্রত্যেকটা আইটেমের ফ্লেক্স গ্রো মানে ভিতরে যতগুলো আইটেম আছে আলটিমেটলি আমি যখন বড় ছোট করবো সবাইকেই তো বড় ছোট হতে হবে। দ্যাটস ওয়াই ফ্লেক্স গ্রো কিন্তু আমার ডেস্কটপ বলেন আর মোবাইল বলেন বোথ ক্ষেত্রেই আমার 1 করা লাগবে। প্রত্যেকটা আইটেমের এইটা 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 এইটা, হ্যাঁ, প্রত্যেকটা আইটেমেরই আমার আসলে 1 করা লাগবে। তো সেটাই আমি করেছি। ঠিক আছে, সো এইটা হয়ে গেল আমাদের মোবাইল অ্যাপ্রোচ। এবার আমরা চলে যাই ডেস্কটপ অ্যাপ্রোচে। হ্যাঁ, তো সেটার জন্য তাহলে আমি কি করেছি, সেটার জন্য আমাকে এখন জাস্ট যেটা করতে হয়েছে, কিছু এইগুলার আসলে উইডথগুলো চেঞ্জ করতে হয়েছে। সো এইবার খেলা হবে ফ্লেক্স বেসিসে। কিন্তু তার আগে সবার আগে আমি যেটা করেছি, আমি একটা রুল ব্রেক করেছিলাম, রুল ব্রেক না মানে আমি একটা লেআউট ব্রেকিং কাজ করেছিলাম, এখানে কলাম করে দিয়েছিলাম ফ্লেক্স ডিরেকশন। তো সবার আগে যেটা করেছি, কন্টেইনার 1কে এবার আগে রো করে নিয়েছি। হ্যাঁ, কারণ কি, এটাকে এখন রো বরাবর চিন্তা করতেই আমার সুবিধা। সো আমি এটাকে সবার আগে রো করে নিয়েছি। সো তাহলে এইটা যেটাকে আমি কলাম করেছিলাম কন্টেইনার 1 সেটা এখন ফ্লেক্স ডিরেকশন হয়ে গেছে রো, এবং সেটাকে আমি র্যাপ করে দিয়েছি যেন এটা নিচে নিচে নামে। হ্যাঁ, এবং ফ্লেক্স বেসিস করে দিয়েছি 60%। সো তাহলে পুরা কন্টেইনারের মধ্যে এই জিনিসটা মানে এই জায়গাটা, এটা 60%, এইটুকু 40%। ঠিক আছে, সো তাহলে একইভাবে কন্টেইনার 1-2 যেটা, সেটা ফ্লেক্স বেসিস আছে 40%। ওকে, আর এ আর বি এর মধ্যে যে যারা আছে তারা আবার কি 50-50 এইটার মধ্যে। সো তাদের আবার ফ্লেক্স বেসিস করা আছে 50-50। হ্যাঁ, আর যেহেতু আমি ডিকে কিছু বলিনি, ওটা 100%ই আছে। আর সি যেটা, সেটার জন্য আমাকে কিছু বলতে হচ্ছে না, সেটাও 100% আছে। সো এনিওয়েজ, সো যেহেতু মানে তাদেরকে গ্রো 1 করা আছে, সো তারা আসলে গ্রো 1 করছে দুইজনই। হ্যাঁ, সো এই হচ্ছে আপনার, তাহলে দেখেন আমরা তাহলে ফ্লেক্স বক্সে আমরা যেটা দেখলাম যে এই ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে আমার এখন স্ক্রিন আমি বড় ছোট যাই করি না কেন, আমার এই জিনিসটা ঠিক মতো আছে, এবং যেই মোবাইলে যাবো তখন এটা ঠিক হয়ে যাবে। এনিওয়েজ, সো তাহলে আমরা দেখলাম যে ফ্লেক্স বক্সে আমাকে আসলে এরকম কমপ্লেক্স লেআউট করতে গেলে যেই আমার 2 ডাইমেনশনাল ব্যাপার চলে আসবে, তখনই আমাকে কিন্তু মার্কআপে হাত দিতে হচ্ছে, এবং আমাকে কিন্তু এইভাবে জিনিসগুলোকে তখন গুছিয়ে নিতে হচ্ছে নিজেদের মতো। হ্যাঁ, সো আমি ইচ্ছা মতো এলোপাথারি একটা জিনিসকে এদিক ওদিক মুভ করতে পারবো না, আমাকে একটা ফ্লো মেনটেন করতে হবে। হ্যাঁ, দ্যাটস ফ্লেক্স বক্স লিমিটেশন। এটাকে আমি লিমিটেশন বলবো না। ফ্লেক্স বক্স অনেকেই ফ্লেক্স বক্সের সাথে সিএসএস গ্রিডের জন্য তুলনা করে, এবং সিএসএস গ্রিডকে ফ্লেক্স বক্সের থেকে বেটার বলে। হ্যাঁ, কেউ বলে ফ্লেক্স বক্স বেটার, কেউ বলে সিএসএস গ্রিড বেটার। বাট যারা সিএসএস ভালো জানে তারা আসলে এই কম্প্যারিজনই যায় না, কারণ দুজনেরই ক্রিয়েটার হচ্ছে W3C, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সিএসএস দুই পারপাসে ক্রিয়েট হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম যে ফ্লেক্স বক্স মূলত তৈরি হয়েছে ওই হাইটের প্রবলেমটা সলভ করার জন্য। যখন ইমেজের পাশে আমরা র্যাপ করে দেখেছিলাম ফ্লোটের ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল, সো ফ্লোটের প্রবলেম সলভ করার জন্য আসলে ফ্লেক্স বক্স এসছে। সো ফ্লোটকে বলতে পারেন ইটস কাইন্ড অফ রিপ্লেস করেছে ফ্লেক্স বক্স। বাট গ্রিড ইজ নট অ্যান অল্টারনেটিভ টু ফ্লেক্স বক্স। গ্রিড হচ্ছে মোর ফ্লেক্সিবল ওয়ে, যেটা নিয়ে আমি টিউটোরিয়াল দেখেছিলাম। তারা আপনারা জানেন যে গ্রিডে আমরা দুই দিকে চিন্তা করতে পারি, এদিকেও একসাথে চিন্তা করতে পারি, এদিকেও একসাথে চিন্তা করতে পারি। এই লেআউটের ক্ষেত্রে গ্রিড ওয়াজ পারফেক্ট, বিকজ এই ক্ষেত্রে আমাদেরকে তাই করতে হচ্ছে, কিন্তু এই বরাবর চিন্তা করতে হচ্ছে, এই বরাবর যে ঠাস করে আবার এদিকেও যেতে হচ্ছে। সো দুই দিকে আমাকে যেতে হচ্ছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই গ্রিডের ক্ষেত্রে আমাদের জন্য এটা খুব ইজিভাবে হতো। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এ বি এরকম, আমাকে মোবাইলের ক্ষেত্রে আমাকে কিন্তু এরকম ডিসি হওয়া লাগতো না, আমাকে সিডি আমি করতে পারতাম। আমি যদি সিম্পলি যেটা করতাম, আমি তখন এইসব আমার কিছুই দরকার থাকতো না। আমি এখনই দেখাবো আপনাদেরকে গ্রিড লেআউট দিয়ে আমরা কিভাবে এটাকে সলভ করে ফেলতে পারি খুব দ্রুত। সো তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে গ্রিড এবং ফ্লেক্স বক্সের মধ্যে ডিফারেন্সটা কি, এবং এই দুটার যে একটা আরেকটার অল্টারনেটিভ না, সেটাও আমি লাস্টে আপনাদেরকে বলবো। সো চলুন এটার আগে গ্রিড দিয়ে সলভ করি। এক্সাম্পলটি দেখার আগে আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে যারা সিএসএস গ্রিড সম্পর্কে জানেন না, তারা আমার দেওয়া সিএসএস গ্রিড টিউটোরিয়ালটা দেখতে পারেন। সেটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো নর্মালি সাধারণত সবাই আগে ফ্লেক্স বক্স শেখায়, তারপরে সিএসএস গ্রিড শেখায়, যেহেতু ফ্লেক্স বক্স আগে এসছে। কিন্তু আমি যেহেতু আপনাদের রিকোয়েস্টে আগে সিএসএস গ্রিড দিয়ে ফেলেছিলাম, যার কারণে আমাকে আসলে উল্টো করতে হচ্ছে। সো এনিওয়েজ, সেটা আপনাদের কোনো সমস্যা হবে না, বরং আরও মানে কিছু বেনিফিট হবে আর কি, আমি মনে করি আর কি, থিঙ্কিং প্রসেসটা একটু বেটার হবে আর কি। সো এনিওয়েজ, সো
সিএসএস গ্রিড দিয়ে একই জিনিস যদি আমরা সলভ করতে চাই, সেই ক্ষেত্রে আমি সবার আগে আবারও মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচটা আগে দেখছি। সো সিএসএস গ্রিডের ক্ষেত্রে আমাদের আর ওইরকম কমপ্লেক্স মার্কআপের প্রয়োজন নাই। এই ক্ষেত্রে আমরা যেহেতু এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি, যে কোনো দিকে একই সাথে দুই দিকে যেতে পারি, সো যার কারণে আমরা মার্কআপে আমাদের আসলে ফ্লেক্সিবিলিটি আছে। মার্কআপে আমরা এবিসিডি এভাবেই লিখতে পারি পরপর, হ্যাঁ, যেভাবে আপনি এবিডিসিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। লেখার পরে সবার আগে আসি মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ। তো সবার আগে যেটা করছি, কন্টেইনার যেটা আছে সেই কন্টেইনারকে আমরা ডিসপ্লে গ্রিড করে দিচ্ছি, তাহলে এটা একটা গ্রিড হয়ে যাবে ফার্স্টেই। এবং তারপরে আমরা জানি গ্রিডের বলে দিতে হয় গ্রিড টেমপ্লেট কলাম এবং গ্রিড টেমপ্লেট রো। সো যেহেতু এটা মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচে আমাদের দরকার কি, এদিকে একটাই কলাম দরকার, রাইট? সো একটাই কলাম দরকার এবং রো দরকার হচ্ছে 1 2 3 4টা, ঠিক আছে? সো তাই আমি করেছি গ্রিড টেমপ্লেট রোজ আমি 4টা দিয়েছি 1 FR করে, 1 ফ্র্যাকশন ইউনিট, মানে ইকুয়ালি সবাই সমান আর কি, ঠিক আছে? সো যারা গ্রিড সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন আশা করি। সো গ্রিড টেমপ্লেট রো আমি তৈরি করে ফেললাম এবং গ্রিড কলাম আমার বলার দরকার নাই, কারণ বাই ডিফল্ট তো 1ই। সো এটা আসলে 1 হয়ে আছে। সো দেখেন মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচটা আমাদের কিন্তু আসলে একেবারে সিম্পল, এইটুকু মার্কআপ এবং এইটুকুতেই হয়ে গেল, একটা লাইন কোডেই হয়ে গেল আর কি। এবার আসি আমরা মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ বাদ দিলাম, এবার আসি আমাদের বড় ভার্সনটায়, ডেস্কটপ ভার্সনে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমার এই মিডিয়া কোয়েরি। তো মিডিয়া কোয়েরির মধ্যে প্রথম যে কাজটা আমাকে করা লাগবে সেটা হচ্ছে, এবার কি হচ্ছে, 1টা 2টা 3টা কলাম 2টা রো, রাইট? সো সেটা আগে আমি করে নিয়েছি, 3টা কলাম এবং 2টা রো। এই জন্য বলেছি কারণ হচ্ছে 2টা রো না বললেও হতো, বাট বলেছি এ কারণে, কারণ যেহেতু আমি আগের বারে দিয়ে রেখেছি, সো বাই ডিফল্ট এটাকে দিয়ে আসলে আমাকে ওভাররাইট তো করতেই হবে। সো দ্যাটস ওয়াই আমি রো দিয়েছি 1 FR করে। সো এই রোটুকু হচ্ছে 1 ফ্র্যাকশন ইউনিট, এই রোটুকু হচ্ছে 1 ফ্র্যাকশন ইউনিট, আর এই কলামগুলো সব আমি 3 1 FR দিয়েছি আর কি, মানে 1টা 2টা 3টা ইকুয়াল কলাম, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার যেহেতু এখানে প্রত্যেকটা আইটেমের মানে ABCD প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্লাস দেওয়া ছিল, আমি যদি মার্কআপে একটু যাই, প্রত্যেকের এই যে ইন্ডিভিজুয়াল আইটেম দেওয়া, মানে আইটেমের ক্লাস দেওয়া আছে যেন আমি সেগুলোকে ইন্ডিভিজুয়ালি ধরতে পারি। সো আমি প্রত্যেকটা আইটেমকে গ্রিড এরিয়া ডিফাইন করে নিয়েছি। সো এই এরিয়াটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। হ্যাঁ, খুব সিম্পলি তাহলে আমরা গ্রিড টেমপ্লেট এরিয়াস কল করে আমরা বলে দিতে পারি। এখন তাহলে কি হয়েছে, একটা গ্রিড যদি আমরা এটাকে ভিজুয়ালাইজ করি, গ্রিড ভিউ, তাহলে আমরা যদি কন্টেইনারের উপর মাউস নেই, দিস ইজ দ্য গ্রিড। হ্যাঁ, সো এই যদি গ্রিডের চেহারা হয়, সো তাহলে আপনারা বুঝতেই পারছেন। সো এই গ্রিডের মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বক্স আছে আসলে। সো 6টা বক্স আমাকে প্রয়োজনীয় জিনিস দিয়ে ফিল আপ করে দিলেই হচ্ছে। হ্যাঁ, সো প্রথম বক্সে A, তারপরে B, তারপরে C, এবং এখানে আবার D, তারপরে আবার D, তারপরে এই জায়গাটাতে কি হবে, C। তাহলে এই C পুরোটা নিয়ে নেবে এবং D এটা হয়ে গেল। সো আলটিমেটলি এটুকু দিয়ে কিন্তু আমার কাজ শেষ। ওকে, এখন আমরা চাইলে যে কোনো জিনিস সরাতে নড়াতে পারি আর কি। মানে ধরেন এখন আপনি চাচ্ছেন যে না ঠিক আছে, এখানে আমি D দিতে চাই, এখানে C দিতে চাই, কোনো সমস্যা নাই। তাহলে C গুলোকে জাস্ট D করে দেন, C গুলোকে আপনি D করে দিলেন এবং এবং C গুলোকে D করলাম, আর এই D দুটাকে আমি C করে দিচ্ছি, এই হয়ে গেল। দ্যাটস সিএসএস গ্রিড। সো অনেক ফ্লেক্সিবল মনে হচ্ছে আর কি দেখলে। হ্যাঁ, কিন্তু তার মানে এই মনে করে বসেন না সিএসএস ফ্লেক্স বক্স বাদ মানে সিএসএস গ্রিড ইউজ করো, না, সেটা আমি কখনোই আপনাদেরকে বলবো না, কারণ দুইটার পারপাস ডিফারেন্ট। সিএসএস ফ্লেক্স বক্স আপনাকে ইন্ডিভিজুয়াল ডিরেকশন অনুযায়ী বেশি ফ্লেক্সিবিলিটি দেয়, আর সিএসএস গ্রিড আপনাকে বোথ ওয়েতে ফ্লেক্সিবিলিটি দেয়, বাট ইন্ডিভিজুয়াল জায়গাগুলোতে ফ্লেক্স বক্সের থেকে কিছু কিছু জায়গায় কিন্তু ফ্লেক্সিবিলিটি কম। সো আমার সাজেশন থাকবে যে যখনই আপনারা খেয়াল করেন, আমরা যখন এরকম একটা লেআউট বানাচ্ছি, তখন আমরা শুধু কি করছি, আমরা আমাদের পুরো ওয়েবসাইটের, এটা যদি আমাদের পুরো একটা ওয়েব পেজ হয়, সেই ওয়েব পেজের কিন্তু এক্সটার্নাল যে বেসিক ওয়্যার ফ্রেম যখন আমরা বানাই, যখন আমরা একটা ওয়েব পেজের আমাদের ক্লায়েন্ট ব্রিফ দেয়, তখন আমরা যখন ওয়্যার ফ্রেম বানাই, তখন কিন্তু আমরা আগে এরকম বক্স বক্স চিন্তা করি। সো ওই চিন্তাটা করবেন গ্রিড দিয়ে, মানে এক্সটার্নাল যে জায়গাগুলা, সেই জায়গাগুলোতে সবার আগে মেইন লেআউটটা অবশ্যই সিএসএস গ্রিড দিয়ে করাটা বেটার। তাতে যেটা হবে, যে কোনো বক্স আমরা চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারবো এবং খুব দ্রুত আমরা লেআউটটা করে ফেলতে পারবো। দেন এরপরে এক একটা বক্সের মধ্যে যখন আমাদের আরও জিনিস দরকার হবে, এর মধ্যে ধরেন আর একটা বক্স আছে, তার মধ্যে ধরেন আবার দুইটা আছে, এরকম কেসে নর্মালি ফ্লেক্স বক্স ইউজ করা বেটার। বাট সেই সব ক্ষেত্রেও যদি আপনাদেরকে 2 ডাইমেনশনাল চিন্তা করতে হয়, তাহলে আপনারা আবার সিএসএস গ্রিড, এই গ্রিডের মধ্যে আরেকটা গ্রিড নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট দিস ইজ দ্য কমন থিং, যে যখনই আসলে এক্সটার্নাল এই যে বাইরের লেআউটটা, মেইন কাঠামোটা তৈরি করতে হবে বিল্ডিংয়ের,
তখন আমরা গ্রিড ইউজ করব এবং ভিতরের যে জিনিসগুলো আমার গ্রিড তৈরি হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা যে গ্রিড সেল, এই প্রত্যেকটা গ্রিড সেলের মধ্যে বা প্রত্যেকটা গ্রিড সেলকে আমরা একটা করে ফ্লেক্স বক্স চিন্তা করে, একটা হতে পারে আপনার কি বলবো ওয়েবসাইটের কমপ্লেক্সিটির অনুযায়ী 2টা 3টা 4টা 5টা ফ্লেক্স বক্স হতে পারে। ইনফ্যাক্ট ফ্লেক্স বক্স ইউজ করলে আসলে মার্কআপ অনেক বেশি লেখা লাগবে, সো সেটা করা যেতেই পারে, বাট তারপরেও ফ্লোটের মতো ভয়াবহ অবস্থা হবে না। সিএসএস ফ্লেক্স বক্স অনেক সিম্পল, একবার যদি কন্ট্রোলটা বুঝে ফেলেন তাহলে খুব দ্রুত মানে জাস্ট কি বলবো ডিক্লারেটিভ ওয়েতে সিএসএস এর মধ্যে আপনি আসলে লাইন মানে একটা দুইটা প্রপার্টি অ্যাড করে একদম পুরো এদিক ওদিক করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ ইন ডিজাইনিং আ ওয়েব পেজ লেআউট। সো আমার সাজেশন হচ্ছে কম্বাইনিং সিএসএস গ্রিড অ্যান্ড সিএসএস ফ্লেক্স বক্স। কোনটার ক্ষেত্রে বেটার সেটাও আমি আপনাদেরকে বললাম, কোন ক্ষেত্রে কোনটা ইউজ করা হয় সেটাও আমি আপনাদেরকে বললাম। ফ্লেক্স বক্স সম্পর্কে আমি যেগুলো আপনাদেরকে দেখালাম সেগুলোই মোটামুটি ফ্লেক্স বক্সের সমস্ত প্রপার্টি আমি প্রায় কভার করলাম। কিছু কিছু প্রপার্টিজ হয়তো আমি দেখাইনি, যেগুলো আসলে নর্মালি খুব বেশি ইউজ হয় না, যার কারণে আমি দেখাইনি। বাট আপনারা চাইলে, বাট আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের ভীতিটা কাটিয়ে দেওয়া, শুরুটা করে দেওয়া। তো আশা করি সেইটা আপনাদের জন্য এনাফ হবে এবং আপনারা এখন ফ্লোগুলো বুঝতে পারবেন। ভিডিওটা যদি একবারে না বুঝেন, কয়েকবার দেখেন, তাহলে আশা করি ফ্লেক্স বক্সের সমস্ত ভয় দূর হয়ে যাবে এবং আপনারা অ্যামেজিং লেআউট বানাতে পারবেন। সো এই ছিল নববর্ষের উপহার হিসাবে আপনাদের জন্য আজকে আমার ভিডিও। নববর্ষের উপহার এজন্যই বলছি, নববর্ষের উপহার হিসাবে আমি আমার রিয়্যাক্ট সিরিজে একটা ভিডিও দিতে পারতাম, আমি আমার নোট.জেএস সিরিজের একটা ভিডিও দিতে পারতাম, বাট সেটা করলাম না, কারণ অনেক বেশি রিকোয়েস্ট রাখাটা আমার কাছে মনে হচ্ছে নববর্ষের উপহার হিসাবে দেওয়াটা আপনাদের জন্য ভালো হবে। সো এই জন্যই আজকে আমি আপনাদেরকে ফ্লেক্স বক্স টিউটোরিয়ালটা দিলাম। আশা করি আপনাদের উপকার হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, শুভ নববর্ষ।